সবাই ভাইয়াকে একটু বলো তো সবকিছু ঠিক আছে কিনা। তো আজকে আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো। আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়টা দ্বিতীয় ক্লাসটা করব। তো প্রথম ক্লাসটা আশা করি সবাই করছো, তাই না? প্রথম ক্লাসটা আশা করি সবাই করছো। তো প্রথম ক্লাসটারই দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের এই ক্লাসটা, বুঝছো? সবাই কি বই পড়ছিলা বলো তো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটার সেকেন্ড ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা বাকি যেই টপিকগুলো আছে এই টপিকগুলো কভার করব। এরপর এখান থেকে যেই যেই সিকিউ এমসিকিউ আসে আমরা ওগুলা কভার করে ফেলবো, বুঝছো? সিকিউ এমসিকিউ আসে, আমরা ওগুলা কভার করে ফেলবো। তারপর তোমার কাজ হবে বইটা পুরাটা একবার রিডিং দেওয়া, বুঝছো? আমরা প্রচুর সিকিউ এমসিকিউ দেখবো। বুঝতে পারছো? তোমার কাজ হবে বইটা পুরা একবার রিডিং দেওয়া। যদিও স্লাইডে অলমোস্ট সবকিছুই চলে আসছে, তারপরেও তুমি বইটা একবার রিডিং দিবা। ওকে, আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম? প্রথমত বিশ্বগ্রাম দেখছিলাম, গ্লোবাল ভিলেজ, তাই না? তারপর ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, রোবোটিক্স আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই তিনটা জিনিস আমরা দেখছিলাম, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স আর কি এআই। এআই তো আজকে আমরা যেই জিনিসটা দিয়ে শুরু করব এইটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি ইম্পর্টেন্ট একটা টপিক, ক্রায়ো সার্জারি। আচ্ছা, তোমরা একটা কথা বলো, তোমরা ব্যথা পাওয়ার পরে বরফ দিছো না হাতে? বরফ দিলে কি হয়? ব্যথাটা কমে যায় না? কেন কমে যায় বলতে পারবা? কেন কমে যায়? বরফটা তোমার ওই জায়গাটাকে অবশ করে ফেলে, অবশ করে ফেলে, তাই না? আবার অনেকক্ষণ অনেকক্ষণ একটা বরফ তুমি ধরে রেখে এরপর হাতটা বাইরে নিয়ে আসলে মনে হয় না হাতটা অবশ হয়ে গেছে? কিংবা শীতকালেও এরকম হয় যে অনেক শীতের সময় সবকিছু তুমি জামা কাপড় দিয়ে রাখছো, হাতটা খালি বাইরে, ঠান্ডার চোটে হাতটা অবশ হয়ে গেছে, তাই না? আচ্ছা, ওই ওই জিনিসটাই ইউজ করা হয় এখানে। তো সার্জারি বা ছেঁড়া কাটা এগুলো তো করা লাগে, তাই না? মানুষের ধরো এখানে একটা ফোড়া হয়েছে বা এখানে একটা টিউমার হয়েছে, তো এই টিউমারটা তো কেটে ফেলে দিতে হবে, তাই না? তো এখন তোমাকে যদি নর্মালি কাটতে যায় তোমার কিন্তু অনেক ব্যথা লাগবে, তাই না? এখন নর্মালি না কেটে যেই জায়গায় তোমার টিউমারটা হয়েছে এখানে অনেক ঠান্ডা করে, এখানে তাপমাত্রা অনেক কমায়, অবশ করে দেন কাটলে তোমার হাতে ব্যথাটা লাগবে না। তো এই কাজটাই করা হয় কোথায়? ক্রায়ো সার্জারি দিয়ে। ক্রায়ো সার্জারি দিয়ে দেখো আমরা একটু পড়ি। ক্রায়ো সার্জারি হচ্ছে কাটাছেঁড়াবিহীন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। হ্যাঁ, আমরা একটু রিডিং পড়ি। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। আবার নেপোলিয়নের বিখ্যাত শাস্ত্র চিকিৎসক ডমিনিক জ্যালারি অঙ্গচ্ছেদনের কাজে, কোনো একটা অঙ্গ যখন কাটবে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। ঠিক আছে? ত্বক, গ্রীবাদেশীয় এবং স্তন ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নট লবণ ও বরফের একটা মিশ্রণ তৈরি করে, যা এটা -180 থেকে -24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করতে। আচ্ছা, তোমরা বরফের তাপমাত্রা কত জানো? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? বরফের সাথে তুমি যদি লবণ দাও, লবণ লবণ দেখো ওইটা তাপমাত্রা আরো কমে গেছে। একটু বাসায় প্র্যাকটিক্যাল কইরো, বাসায় প্র্যাকটিক্যাল কইরো, তাহলে ব্যাপারটা বুঝছো? আমরা জাস্ট একটা রিডিং পড়লেই তুমি মোটামুটি বুঝে যাবা। নিউ ইয়র্কের রিপোর্টে 1907 সালে 15 জন ত্বক ক্যান্সার
এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসি ক্রায়োসার্জারিতে কঠিন কঠিন কার্বন ডাইঅক্সাইড, ড্রাই কার্বন ডাইঅক্সাইড, অনেক তাপমাত্রা তখন অনেক কম থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইড ইউজুয়ালি কি থাকে, গ্যাস। এটাকে শীতল করতে 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 তুমি যখন কঠিন করে ফেলবা, টেম্পারেচার কিন্তু অনেক কম। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ক্রায়োসার্জারিতে ধরো তোমার এখানে একটা টিউমার হয়েছে, এই টিউমারটা তুমি উঠাবা বা সার্জারি করে এটা ফেলাই দিবা। তো এখানে ফার্স্টে কি করা লাগবে, এখানকার তাপমাত্রাটা অনেক কমানো লাগবে, তাই তো? তো যেটা দিয়ে কমানো হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এটাকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট, যেটা দিয়ে কমানো হয়। দেখো বিজ্ঞানী চিকিৎসক জেমস আর্নট ইনিশিয়ালি কি করতো, লবণ আর বরফের একটা মিশ্রণ, তার মানে এই হচ্ছে সেই ক্রায়োজেনিক এজেন্ট, অনেক আগে 1902 সালের দিকে। ঠিক আছে, এরপর কঠিন কার্বন ডাইঅক্সাইড এটারও ইয়ে করা হয়। ঠিক আছে, 1950 সালে ডক্টর রে অ্যালিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। লিকুইড নাইট্রোজেন, নাইট্রোজেন কি ইউজুয়ালি বাতাসে কি বাষ্প হিসেবে থাকে না, গ্যাস হিসেবে থাকে না। সো এটাকে তুমি যদি তরল করো, এটা টেম্পারেচার অনেক কমান লাগে, তাই না? ওটা যদি প্রয়োগ করো তাহলে ওই স্থানের তাপমাত্রা কি অনেক কমে যাবে, অনেক কমে যাবে। ডক্টর ইরভিং কুপার, এই নামগুলো মুখস্থ রাখার দরকার নেই, এবং আর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে তরল নাইট্রোজেন, দেখো 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 তরল নাইট্রোজেন এটা তুমি যদি প্রয়োগ করো কোনো একটা স্থানে, তার তাপমাত্রা -196°C পর্যন্ত যায়, এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন তরল নাইট্রাস অক্সাইড -89°C পর্যন্ত তাপমাত্রা কমাইতে পারে। তরল কার্বন ডাইঅক্সাইড -79, তরল আর্গন, ইথাইল ক্লোরাইড, ডাইমিথাইল ইথার প্রোপেন এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি ব্যবহার করা হয়। বুঝছো? ক্রায়োজেনিক এজেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে আগে একটু প্র্যাকটিক্যাল, তোমরা প্র্যাকটিক্যাল দেখাইছি, প্র্যাকটিক্যাল কিভাবে করে একটু দেখাই তোমাদের, তোমরা যেহেতু চাইতেছই। ঠিক আছে, তো ক্রায়োসার্জারিতে কি করা হয়, তাপমাত্রাটা কমায়ে দেন সার্জারিটা করা হয়। আমি তোমাদের দেখাই। তো ক্রায়োসার্জারি, এই যে চলো দেখি। এই যে দেখছো, এই যে এটা উঠাবে, ওই যে ক্রায়োজেনিক এজেন্ট কে উঠছে, দেখছো দেখছো দেখছো, এই তরল নাইট্রোজেন প্রয়োগ করতেছে। দেখছো তোমরা? আচ্ছা, আরেকটা দেখাই। Hi, I'm Dr. Richter of the... Today we will demonstrate a variety of cryosurgical techniques using liquid nitrogen as a spray and with cryo tweezers. While some conditions will respond to a single treatment, it is not unusual for warts to require more than one treatment. The common warts found on this girl's finger. A bent tip extension spray is being used to attenuate তোমাদের the হাতের flow of অনেকে তিল, মোল এগুলা থাকে না, এগুলো অপসারণ করার জন্য ক্রায়োসার্জারি ইউজ করা হয়। liquid nitrogen and যে make it less নাইট্রোজেন, painful লিকুইড for the নাইট্রোজেনটা patient, আসছে। especially around the nail fold. The warts are frozen to the edge, including a small বুঝতে halo পারছো? of normal skin. তাহলে এখানে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে এই দেখো, প্রথমত একটা জিনিস দরকার যে ক্রায়োজেনিক যে এজেন্ট, যেটা দিয়ে তাপমাত্রাটা কমাবে আর যেটা দিয়ে প্রয়োগ করতেছে, ক্রায়োপ্রোব বলে। তাহলে আমাদের ক্রায়োজেনিক, মনোযোগ দাও, এই যে দেখুন একটা গানের মতো, ওটা দিয়ে কি করছে, ক্রায়োজেনিক এজেন্টটা দিছে, ওটাকে বলা হয় ক্রায়োগান। কি বলা হয়? ক্রায়োগান। সেই ক্রায়োগানের পাত্রে ক্রায়োজেনিক এজেন্ট থাকে। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করতে পারো? ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি ব্যবহার করতে পারো? উচ্চ চাপে তরলীকৃত গ্যাস, নাইট্রোজেন গ্যাসকে তুমি যখন তরল করো, ওটার টেম্পারেচার অনেক কমে যায়। হ্যাঁ, তরল অক্সিজেন, এত আর্গন গ্যাস, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কোনটার টেম্পারেচার কত পর্যন্ত নামতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি ব্যবহার করা যায়, বুঝছো? সবাই তো এটা মুখস্থ রাখবা। তরল অক্সিজেন,
আর্গন, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা দেখি এই যে ক্রায়োসার্জারি করার উপায়টা কি। ক্রায়োসার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকে বলে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি, ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভেতরে কমিয়ে -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামায় নিয়ে আসা হয় ওই ক্রায়োজেনিক কি এজেন্টটা দিয়ে। এই সময় ক্রায়োপ্রোব, ওই যে ক্রায়োগনের মাথায় যে সূচের মতো অংশ থাকে না, ক্রায়োপ্রোব বা একটা সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভেতরে খুব দ্রুত তরল আর্গন গ্যাস বা কোনো একটা ক্রায়োজেনিক এজেন্ট কি করা হয়, প্রবেশ করানো হয়। তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যু একটা বরফ পিণ্ডে পরিণত হয়। বরফ পিণ্ডের ভেতরে টিউমার টিস্যু আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব না, জমাট বেঁধে যায়। এর ফলে জমাট অবস্থায় ওই যে টিস্যুটা, টিউমার টিস্যুটা বা তোমার একটা তিল বা মোল, সেটা কি হবে, ক্ষয় সাধিত হয়। ঠিক আছে। আবার ক্রায়োপ্রোব বা সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুর ভেতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে তাপমাত্রা 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিস্যুটার বরফ গলে যায় এবং টিস্যুটা ধ্বংস হয়ে যায়। তাহলে পুরা জিনিসটা আমি একটু সামারাইজ করি। ধরো তোমার এই যে এই টিস্যুটা হচ্ছে ক্ষতিকর টিস্যু, টিউমার টিস্যু হতে পারে বা বড় মেজ, তিল ওই টাইপের হতে পারে, তুমি এটা ধ্বংস করতে চাইতেছো। তো কি করতেছো, একটা ক্রায়োপ্রোব, এটা ক্রায়োপ্রোব দিয়ে তুমি এখানে কি করতেছো, এটা হচ্ছে আমাদের ক্রায়োগান বা ক্রায়োপ্রোব, সেটা দিয়ে এটার ভেতরে ক্রায়োজেনিক এজেন্ট দিতেছো। ফার্স্ট স্টেপ তুমি কি করলা, ক্রায়োজেনিক এজেন্ট, ধরো লিকুইড নাইট্রোজেন দিলা, ফলে কি হবে, এই টিস্যুর তাপমাত্রা অনেক কমে যাবে, টেম্পারেচার অনেক কমে যাবে, এরপর কি, বরফ পেতে যাবে, বুঝছো, এর ভেতর রক্ত, অক্সিজেন এগুলা প্রবেশ বন্ধ হয়ে যাবে। তার কিছুক্ষণ পর কি করা হয়, খুব দ্রুত তাপমাত্রাটা কমায় ফেলা হয়। তার কিছুক্ষণ পর তুমি এটার ভেতরে আবার হিলিয়াম গ্যাস দিচ্ছ। হিলিয়াম গ্যাস দেওয়ার ফলে যেটা হবে, এই যে তাপমাত্রাটা সেটা আবার নর্মাল হয়ে যাবে, বুঝতে পারছো, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বা ওইটাতে চলে আসবে। তখন এই টিস্যুটা ধ্বংস হয়ে যাবে। কাহিনী বুঝছো? একদম কমন সেন্স। একটা জিনিস তুমি যদি একদম ফ্রিজ করে দেন, ঠাস করে আবার সাথে সাথে ইয়ে করো, তাপমাত্রা বাড়ায় দাও, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তোমার ফ্রিজের ভিতরে আম রাখছো কেউ ডিপ ফ্রিজে, আম, একটা সলিড আম ফ্রিজের মধ্যে রেখে বরফ বানায় তুমি যদি আবার এটাকে গরম করো, তাহলে দেখবা আমটা আর কেমন লুতা লুতা হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে দুইটা স্টেপ। ফার্স্টে কি করা হয়, ক্রায়োজেনিক এজেন্ট দিয়ে তাপমাত্রা অনেক কমানো হয়। তারপর কি, হিলিয়াম দিয়ে তাপমাত্রাটা বাড়ানো হয়, 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। এই দুইটা কাজ করলেই কি ক্রায়োসার্জারি কমপ্লিটেড। এখন এই যে দুইটা স্টেপ কিছু কিছু জায়গায় একবার করা লাগে। ধরো টিউমার টিস্যুটা অনেক ছোট, তখন একবার করলেই হয়ে যায়, বা টিউমার টিস্যুটা যদি বড় হয়, এই কাজটাই, এই দুইটা কাজই কি মাল্টিপল টাইমস করা লাগে। আমি কি বুঝাইতে পারলাম? দেখো, ক্রায়োসার্জারিতে চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রার হ্রাস বৃদ্ধি এবং বরফ খণ্ডের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন, বুঝছো? ওই যে টিউমার টিস্যু যেটাকে সরাবে, তার ভেতরের তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করতে পারে, কত কমাবে, কত বেশি দিবে, এবং তার আকৃতিটা কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। করতে তো পারতে হবে, তাই না? কারণ টিউমার টিস্যু বড় হলে বড় করবে। ক্রায়োসার্জারিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটি অন্তত 2টা চক্রে সম্পন্ন হয়। শীতলীকরণ প্রক্রিয়াটি ততক্ষণ যাবৎ চলতে থাকে যতক্ষণ না পুরো টিউমারটি এবং এর আশপাশের টিস্যু 5 থেকে 10 মিলিমিটার পুরু বরফ দ্বারা ভালোভাবে আবৃত হয়। বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সূচ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এন্ড প্রয়োজনের সাপেক্ষে এই প্রক্রিয়াটা 2 থেকে 3 বার কি সম্পন্ন করা হয়। প্রযুক্তিগত উন্নতির কারণে বর্তমানে খুব সরু আলট্রা থিন ক্রায়োসুচ ব্যবহারের মাধ্যমে বরফ প্রয়োগ করা যায়, হ্যানতেন লেখা আছে। তুমি কি পুরো প্রসেসটা বুঝছো? এই যে দেখছো? Being used
to attenuate the flow for good control of the delivery of the liquid nitrogen. এই যে এটা হচ্ছে আমাদের ক্রায়োগানের পাত্রে, যেটার ভেতরে কি লিকুইড নাইট্রোজেন আছে, এটার মধ্যে লিকুইড নাইট্রোজেন আছে। সো জাস্ট পড়ে নিবা এখান থেকে কি আসে ক্রায়োসার্জারির যে প্রক্রিয়াটা সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলবে, তুমি জাস্ট দুইটা ধাপ এক্সপ্লেন করে দিবা, একটা হচ্ছে শীতলীকরণ, তারপর তাপমাত্রা বাড়ানো। এন্ড ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করা হয়, কোনটা কোন তাপমাত্রায় নিতে পারে, এটা ইম্পর্টেন্ট। কোনটা কোন তাপমাত্রায় নিতে পারে, ইনিশিয়ালি তুমি তাপমাত্রা কমায় -41 থেকে -196 করবা, তারপর হিলিয়াম গ্যাস দিয়ে আবার কি নরমাল টেম্পারেচারে নিয়ে আসবা। এই সাইকেলটা করলেই কি আমাদের কাজ শেষ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্রায়োসার্জারি গেল। এবার আমরা আমাদের পরবর্তীটা হচ্ছে বায়োমেট্রিক্স। তোমরা নাম শুনছো? বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন দেখছো না? কিংবা তোমাদের অনেক স্কুলেও আছে। বায়োমেট্রিক হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে একটা ব্যক্তিকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তোমাদের সবার ফোনে বায়োমেট্রিক আছে, অলমোস্ট সবার ফোনে, তাই না? তোমার ফোন তো সবাই চাইলে আনলক করতে পারে না, তাই না? আমাকে বলো তো, তোমার ফোন আনলক করার জন্য কি করা লাগে? এই যে দেখো, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তাই না? আমাকে বলো, এখানে কি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে না? সবাই আমাকে বলো তো। সবাই আমাকে বলো, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কিংবা তোমার ফেস রিকগনিশন, তোমার চেহারা চিহ্ন কি এটা আনলক করে ফেস লক। বুঝছো? তো এই ব্যাপারটাই হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ তোমার কোনো একটা বৈশিষ্ট্য ব্যবহার করে তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় বায়োমেট্রিক। তোমার ফোনের ফেস লক তুমিই খুলতে পারবা, অন্য কেউ খুলতে পারবে না, তাই না? দেখো, দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। হ্যাঁ, এখন বায়োমেট্রিক্সের দুইটা মূলত কাজ। একটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ। হ্যাঁ, গতানুগতিক পদ্ধতিতে টোকেন নির্ভর শনাক্ত, যেমন তুমি যখন ড্রাইভিং লাইসেন্স করবা, কিংবা পাসপোর্ট করবা, কিংবা এনআইডি করবা, সব জায়গায় তোমার কি দেখবা, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, একটা ছবি নিচ্ছে, তাই না? তাই তো। এন্ড বাংলাদেশের যে নির্বাচন কমিশন বা পুরা ডেটাবেজের মধ্যে প্রত্যেকটা নাগরিকের এই যে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো, ছবি, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিন্তু নেওয়া আছে। তুমি যখন সিম কিনতে যাবা তখন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ব্যক্তির সত্যতা নির্ধারণ। এটা হচ্ছে ভেরিফিকেশনের কাজ। তোমরা সিআইডি দেখছো, বা ধরো ক্রাইম রিলেটেড যে সিরিজগুলা, সেগুলো তো দেখছো। সেখানে কি হয়, ধরো কেউ একটা ক্রাইম করছে, অপরাধী শনাক্তকরণ কেমনে করে, ওর ফিঙ্গারপ্রিন্ট কোথায় পাইছে বা কিছু একটা, তাই তো। কিংবা ওর একটা চুল পড়েছিল ওখানে, ওই চুল থেকে, এই চুলের মধ্যে কিন্তু এমন ইউনিক প্রপার্টি আছে যেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা পসিবল হচ্ছে তোমার চুল। বুঝতে পারছো? এখন বায়োমেট্রিক্স মূলত দুই প্রকার, দেহের গঠন আর আচরণগত বৈশিষ্ট্য। এই দুইটার উপর ভিত্তি করে দুই প্রকার, ঠিক আছে? দেহের বিভিন্ন গঠনের উপরে, এটার উপরেও বায়োমেট্রিক্স করা যায়। আবার আচরণগত বৈশিষ্ট্য, তোমার আচরণ দিয়েও তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ফর এক্সাম্পল, তোমার ভয়েস, এটা কিন্তু একটা ইউনিক থিং, তাই না? সো দেহের গঠন, আচরণগত বৈশিষ্ট্য দুইটা দিই। এখন দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের বায়োমেট্রিক পদ্ধতি এই কয় প্রকার। দেহের গঠন ও শারীরবৃত্তীয়, প্রথমটা খেয়াল করো, আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়ার সব মানুষের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, এটা কি ইউনিক। সো এটা দিয়ে তুমি একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন, তোমার আঙ্গুলের ভেতরের যে শিরা, এটাও প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক। শিরা দেখা যায় না, বাট তোমরা লাইট দিয়ে শিরা কিন্তু দেখা যায়, বুঝছো? আমার হাত একটু কালো, এই জন্য বোঝা যায় না, বাট ধরো
এভাবে দিলে মোটামুটি তুমি ভেতরের যে শিরাটা সেটা কিন্তু দেখা যায়। বুঝতে পারছো? হ্যান্ড জিওমেট্রি, প্রত্যেকটা মানুষের হাতের আকৃতিও কি আলাদা, হাতের মধ্যে যে রেখাগুলো আছে এগুলো দিয়েও কি একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তোমরা ড্রাইভিং লাইসেন্স বা ওগুলা করতে গেলে মাঝে মাঝে দেখবে পুরা হাতের ছাপ নেয়, পুরা হাতের ছাপ নেয়। আইরিশ ও রেটিনা স্ক্যান, তোমরা তো মুভিগুলাই দেখছো, আয়রন ম্যান বা মুভিতে দেখছো না, যে একটা লক থাকে, তার সামনে গিয়ে চোখটা খুলে তারপর কি করে, স্ক্যান করে, আইরিশ বা রেটিনা স্ক্যান করে। রেটিনা স্ক্যান, প্রত্যেকটা মানুষের রেটিনা বা আইরিস, চোখের যে ওই অংশটা সেটা ইউনিক, সেটা দিয়েও কি আইডেন্টিফাই করা যায়। ফেস রিকগনিশন, ফেস লক, প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু ইউনিক, মুখের জিওমেট্রি কিন্তু ইউনিক। বুঝতে পারছো? ডিএনএ, এটা সবচেয়ে কমপ্লেক্স এন্ড সবচেয়ে সেফেস্ট। প্রত্যেকটা মানুষের ডিএনএ ইউনিক, ডিএনএ ইউনিক। বুঝতে পারছো? ডিএনএ টেস্ট আছে না, এন্ড তোমার সাথে তোমার বাবার বা তোমার মায়ের ডিএনএ টেস্টের মিল থাকবে। এটা খুবই কমপ্লিকেটেড কেসে করা হয়। ধরো একটা ছেলে, এটা বাইরের দেশে বেশি হয়, এখন তার মা হিসেবে দুইজন দাবি করলো, একজন একজন, তখন কে ওর অ্যাকচুয়াল মা সেটা ফাইন্ড করার জন্য কি ডিএনএ টেস্ট করা হয়। তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে দেহের গঠন বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতি। বায়োমেট্রিক পদ্ধতি মুখস্থ রাখবা এই ছয়টা, মুখস্থ রাখবা এই ছয়টা, ঠিক আছে? আর আচরণগত বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের কিছু আচরণগত বৈশিষ্ট্য আছে। ভয়েস রিকগনিশন, এই আচরণগত বৈশিষ্ট্য কিন্তু অতটা সেফ না, বুঝছো? অতটা সেফ না, বাট মোটামুটি সেফ, মোটামুটি সেফ। প্রত্যেকটা মানুষের ভয়েস ইউনিক, তবে একটা মানুষ আরেকজন মানুষের মতো কথা বলতে পারে, বুঝছো? এরপর সিগনেচার ভেরিফিকেশন, তোমার সাইনটা ইউনিক, আমার সাইনটাও ইউনিক, তো সাইন দিয়েও কি মানুষকে চেনা যায়। তবে এখানেও কি মানুষ সাইন টুকলি করতে পারে, বুঝছো? টাইপিং কি স্ট্রোক, এক একজনের টাইপিং এক এক রকম, টাইপিং দেখেও মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, বুঝছো? কম্পিউটার আইডেন্টিফাই করতে পারে। তাহলে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের বায়োমেট্রিক কি এই 3 প্রকার। তাহলে টোটাল বায়োমেট্রিক কত হলো? এই কয়টা। হ্যাঁ, এখন আমরা যখন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে কোনো একটা ব্যক্তিকে শনাক্ত করব, তার কিছু জিনিস আছে। হ্যাঁ, প্রথমত তুমি যেই বায়োমেট্রিক পদ্ধতিটা ব্যবহার করতেছো তার ইউজেবিলিটি, অর্থাৎ ইউজেবিলিটি ভালো মানে হচ্ছে এটা কম দামি, সস্তা, চিপ এবং খুব সহজে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা কতটুকু, বুঝছো? তো ইউজিবিলিটি যত ভালো হয় ইউজুয়ালি সিকিউরিটি তত খারাপ হয়। মানে যত সহজে বা যত সস্তায় তুমি বায়োমেট্রিক ইউজ করবা তার নিরাপত্তা তত কম, কমন সেন্স, তাই না? আর যেটা কঠিন, যে বায়োমেট্রিকটা কঠিন, আইরিস স্ক্যান, রেটিনা স্ক্যান, ডিএনএ, এটা ইউজিবিলিটি অনেক কঠিন কিন্তু নিরাপত্তা বেশি, নিরাপত্তা বেশি। আমি কি বুঝাইতে পারলাম? তো প্রথমত চলে আসে আমাদের টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, পড়ে নিবা, ঠিক আছে? টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, এগুলো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যে ক্রায়োসার্জারির কৌশল টৌশল, ব্যবহার বিধি, হ্যাঁ, পড়ে ফেলবা, ঠিক আছে? এরপর আমরা জানি কই যাইতেছি, কই গেল, এই তো বায়োমেট্রিক্স, ঠিক আছে? সো বায়োমেট্রিক্স আমাদের আচরণগত আর কি দৈহিকের উপর ভিত্তি করে 6 প্রকার, আচরণের উপর ভিত্তি করে 3 প্রকার, ঠিক আছে? তো আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট, তাই তো? তাই না? এখন ম্যাক্সিমাম অফিসে কি করে জানো? অ্যাটেন্ডেন্স, তোমাদের তো নাম ডাকে, রোল কল করে না? রোল কল না করে যদি এরকম অটোমেটেড সিস্টেম বানাইতো যে তোমরা এসে ফিঙ্গারপ্রিন্ট দিবা, তাই না? তাই তো? অ্যাকচুয়ালি কিন্তু এটাই হয় এখন। এই দেখছো, এটা একটা বায়োমেট্রিক মেশিন, এখানে হচ্ছে ফেস লক, ফেস রিকগনিশন, আর এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, দুইটা দিয়েই কি আনলক করা যায়। ইউজুয়ালি এরকম থাকে যে অফিসে তুমি ঢুকতে গেলে তোমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে, ওটা দিয়েই কি অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়ে যায়, তো একটু পরে নিবা। হ্যাঁ, এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে রাখবো,
তোমরা পড়ে নিবা, ঠিক আছে? তো এই যে আঙ্গুলের ছাপ বা টিপসই, এটার প্রয়োগ কেমনে প্রয়োগ করা হয়, এটার সুবিধা কি অসুবিধা কি দেওয়া আছে। দেখো সুবিধা কি, এই পদ্ধতি ব্যবহার করে খরচ তুলনামূলক কম হয়, তাই না? খরচ তুলনামূলক কম হয়, শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে, খুবই কম সময় লাগে। তুমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে, হ্যাঁ, ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে কি আনলক হয়ে যায়, তাই তো? অসুবিধাও আছে, অসুবিধাও আছে, যে শুষ্ক বা আঙ্গুলে ময়লা বা আঙ্গুলে যদি পানি লাগে তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, তোমরা অনেক সময় দেখছো। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই প্রযুক্তি উপযুক্ত নয়, কারণ ছোট বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট আসলে চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে, কি আস্তে আস্তে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে যায়। এরপর যেটা, সেটা হচ্ছে আমাদের আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন। এই যে দেখো, ফিঙ্গার ভেইন আইডেন্টিফাই করার মেশিন, বুঝতে পারছো? একটু রিডিং পড়ে নিবা, ঠিক আছে? যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ত্বকের নিচে রক্ত পরিবাহী শিরা ও উপশিরার গঠন, এগুলা কি, এগুলোর উপর ভিত্তি করে একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়, সেখানেই কি আঙ্গুলের, সেটাকেই এটা বলে, ঠিক আছে? কেমনে কাজ করে, কি কাজ করে পড়ে নিবা, সুবিধা অসুবিধা। হ্যাঁ, আমাদের যে প্রত্যেকটা পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতি আছে, তুমি এগুলা জাস্ট একবার রিডিং দিবা, সুবিধা কি অসুবিধাটা কি জাস্ট একবার পড়ে নিবা, আর কিচ্ছু না, মাথায় মাথায় রাখলেই হবে, এটা মাথায় রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই। সুবিধা কি অসুবিধা কি, সুবিধা কি অসুবিধা কি দেখছো, এরপর বানায় লিখে দিবা, এরপর বানায় লিখে দিবা, বুঝছো? ফিঙ্গার ভেইন গেল, ফেস রিকগনিশন গেল, হ্যান্ড জিওমেট্রি গেল, ডিএনএ গেল। আমরা একটু দেখি, মনোযোগ মনোযোগ দিবা। ফেস রিকগনিশন, প্রত্যেকটা মানুষের চেহারা কি ইউনিক, বুঝতে পারছো? ফেসের যে জিওমেট্রি সেটা ইউনিক, এটার উপর ভিত্তি করে, এটার উপর ভিত্তি করে কি ফেস রিকগনিশন ব্যবহার করা যায়। সুবিধা কি অসুবিধা কি, সুবিধা হচ্ছে এটা খুব সহজে ব্যবহার করা যায়, ঠিক আছে, এবং খুব দ্রুতই কি সঠিক ফলাফল দেয়, এন্ড ম্যাক্সিমাম টাইমে সঠিক ফলাফলই দেয়। অসুবিধা কি, প্রথমত এটা ব্যবহার করার জন্য ক্যামেরা লাগবে, ক্যামেরা কিন্তু ভালোই কস্টলি, ঠিক আছে? ক্যামেরা লাগবে, লাইট লাগবে, তুমি রাইতের বেলা এটা করতে পারবে না, বুঝতে পারছো? যদিও রাত্রের বেলা করা যায়, আইআর দিয়ে করা যায়, ঠিক আছে। এখন ঝামেলা আছে, চুলের স্টাইল, মেকআপ টেকআপ, ধরো এখন তো মানুষের এমন মেকআপ করে যে মানুষই চিনতে পারে না, মেশিন কেমনে চিনবে, তাই না? চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ ব্যবহার, গয়না ব্যবহার ইত্যাদি যদি ইউজ করো, ইন দ্যাট কেস তোমার কি ফেস রিকগনিশনটা নাও কাজ করতে পারে, বুঝতে পারছো? তারপর হ্যান্ড জিওমেট্রি, প্রত্যেকটা মানুষের হ্যান্ড জিওমেট্রি আলাদা, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, হ্যাঁ। অ্যান্ড সুবিধা অসুবিধা সেটা। তারপর হচ্ছে আইরিস বা রেটিনা স্ক্যান, প্রত্যেকটা মানুষের রেটিনা, চোখের ভেতরের যে মনিটা, সেটা কিন্তু এক এক রকম, সো এটা স্ক্যান করেও করা যায়, ঠিক আছে? সুবিধা কি, আইরিস স্ক্যান বা রেটিনা স্ক্যান, মানুষের চোখের আইরিস, এটা একটা আদর্শ অঙ্গ, হ্যাঁ, শনাক্তকরণের জন্য খুব কম সময়ের প্রয়োজন হয়, আর এটা সূক্ষ্মতা অনেক বেশি। আইরিস বা রেটিনা স্ক্যানের ক্ষেত্রে সিকিউরিটি মানে ফলাফলের সূক্ষ্মতা অনেক বেশি, অনেক বেশি, ধরো মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম আর কি, বুঝছো? শনাক্তকরণের ফলাফল সূক্ষ্মতা হাতের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলক অনেক বেশি। এজন্য তোমরা দেখবা ইম্পর্টেন্ট জায়গায়, ভল্ট বা ইম্পর্টেন্ট জায়গায় আইরিস বা রেটিনা স্ক্যান করা লাগে, খুবই সিকিউরড জায়গায়, খুবই সিকিউরড জায়গায়, বুঝছো? অসুবিধা কি, অসুবিধা হইতেছে এটা ব্যয়বহুল, যেটা যত বেশি সিকিউরড সেটা কি তত বেশি ব্যয়বহুল হবেই, বুঝতে পারছো সবাই? তারপর ডিএনএ, এটা সবচেয়ে সেফেস্ট, হ্যাঁ। তুমি মানুষের, ধরো তুমি কোন একটা, তুমি একটা সিআইডি অফিসার হইলা, এখন কোন একটা ক্রাইম ঘটছে, ওই ক্রাইমটা কে ঘটছে, কে ঘটছে, ধরো তোমার কাছে 5 জন সন্দেহভাজন আছে, 5 জন সন্দেহভাজন, এই 5 জনের মধ্যে কেউ একজন এই আকামটা করছে। এখন তুমি ক্রাইম সিনের মধ্যে দেখলা একটা চুল পাইছো, চুল, ঠিক আছে, ওই চুলটা তুমি কালেক্ট করে ওই চুল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করলা, তারপর এই ডিএনএটা যেই 5 জনের সাথে মিলবে, 5 জনের যার সাথে মিলবে সেই ক্রাইমটা করছে মোটামুটি শিওর, এই টাইপের আর কি, বুঝতে পারছো? কিন্তু এটা অনেক ব্যয়বহুল, কারণ তোমার একটা দেহকোষ থেকে ফার্স্টে নিউক্লিয়াস বাইর করবা, সেখান থেকে ক্রোমোজোম, তার থেকে ডিএনএ বাইর করা লাগবে, তার থেকে ডিএনএ বাইর করা লাগবে। এখন এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? অপরাধ শনাক্তকরণে, তোমরা সিআইডি তে দেখছো এগুলা, তাই না?
পিতৃত্ব মাতৃত্ব নির্ণয়, তাই তো? সন্তানের সাথে পিতামাতার ডিএনএ মিল থাকে। বিকৃত শবদেহ শনাক্তকরণে এটাও হয়। ধরো কোথাও একটা আগুন লাগছে, আগুন লেগে কি হয়ে গেছে, কোন একটা মানুষ তার চেহারা বোঝা যাচ্ছে না, এখন ওটা অ্যাকচুয়ালি কার ডেড বডি সেটা তো শনাক্ত করতে হবে। তো সেটা শনাক্ত করার জন্য এটা করা হয়। ওর বাবা মা বা বাবা মার সাথে ডিএনএ যদি ম্যাচ করে তাহলে কি ওটা ওর, বুঝতে পারছো? তারপর অনেক কিছু, হ্যাঁ, সুবিধা কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং তৈরি ও শনাক্ত করার জন্য এখানে দেওয়া আছে। সুবিধা অসুবিধা একটু পরে নিব, এটা ব্যয়বহুল পদ্ধতি, সময় লাগবে, এখানে ভালোই সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের যে আচরণগত, সেটা বাদে আচরণগত তিনটা আছে, আচরণগত তিনটা: ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কিস্ট্রোক, আর দৈহিক গঠন। দৈহিক আর শারীরবৃত্তীয় গঠনের উপর এই ছয়টা আমরা দেখে ফেলছি। এই ছয়টা আমরা দেখে ফেলছি, তোমাদের কাজ কি, জাস্ট একবার রিডিং দাও, মুখস্থ করিও না, দরকার নাই, রিডিং দিবা জাস্ট। ঠিক আছে, এখন আচরণগত কি কি আছে, কি হলো, আচরণগত, আচরণগততে কি কি আছে? প্রথমত ভয়েস রিকগনিশন। প্রত্যেকটা মানুষের ভয়েস কি, প্রত্যেকটা মানুষের ভয়েস হচ্ছে ইউনিক। সো ভয়েস রিকগনিশনের মাধ্যমেও কি তুমি করতে পারো। ঠিক আছে, তো এটার সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। হ্যাঁ, সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য এই পদ্ধতিতে শনাক্তকরণ করা হলে সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়, বুঝছো? এটার মানে কি, ধরো ধরো তুমি ডিএনএ চেক করে মানুষকে বললা যে এই ক্রাইমটা করছে এ, বিশ্বাস করবে না মানুষ, কি ডিএনএ ডিএনএ তো বুঝেই না। কিন্তু ধরে এরকম হইলো যে ওই ক্রাইম সিনে তুমি একটা অডিও ফাইল পাইছো, ওই অডিও ফাইলটা একটা অপরাধীর, সেটা তুমি যদি সমাজকে বুঝাইতে চাও খুব ইজিলি বুঝাইতে পারবা, খুব ইজিলি বুঝাইতে পারবা। ঠিক আছে, অসুবিধা কি, এই পদ্ধতির সূক্ষ্মতা কম। আচরণগত যেগুলো আছে এগুলো সবগুলোরই কি সিকিউরিটি বা সূক্ষ্মতা কম, কারণ একজন আরেকজনেরটা কপি করতে পারে। তারপর স্বাক্ষর বা দস্তখত বা সিগনেচার ভেরিফিকেশন। ঠিক আছে, সুবিধা কি, খুব সহজ, খুব সহজ। এটা কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, দলিল থেকে শুরু করে ব্যাংকের চেক থেকে শুরু করে সব জায়গায় এটা ব্যবহার করা হয়। অসুবিধা কি, প্রথমত এটার সিকিউরিটি একটু কম, এন্ড যারা লিখতে জানে না ওরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, ওরা ব্যবহার করতে পারে না, বুঝছো? ওদের টিপসই দেয়, ওরা কি দেয়, টিপসই দেয়। তাহলে এই হলো আমাদের নয়টা বায়োমেট্রিক পদ্ধতি। এখন এই নয়টার মধ্যে তুলনা লাগবে যে কোনটা কোন জায়গায় ব্যবহার করলে ভালো হবে, কোনটা কোন জায়গায় ব্যবহার করলে ভালো হবে, বুঝতে পারছো? ইউজেবিলিটি এন্ড সিকিউরিটি, এই দুইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইউজেবিলিটি মানে এটা ব্যবহার করা কত সহজ, কত সস্তা। ইউজেবিলিটি যত ভালো হয় সিকিউরিটি তত কম হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, এই জন্য সবকিছু সব জায়গায় ব্যবহার করতে পারবে না। ধরো তোমার অফিস, তোমার অফিসের তুমি অ্যাটেন্ডেন্স মাপবা, ওটার জন্য তুমি যদি এখন প্রত্যেকবার ওর থেকে একটা চুলের অংশ নিয়ে ডিএনএ ম্যাচ করে তারপর নাও, তাহলে তো হইলো না। সিকিউরিটি অনেক বেশি দিচ্ছ কিন্তু ইউজেবিলিটি তো হচ্ছে না। তার থেকে একটু কম সিকিউরড, তুমি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট ওটা দিলেই তো হয়ে যাইতেছে। এক একটা কেসে এক একটা কেস এক একটা। কিংবা এখন তুমি যদি ধরো একটা ক্রিমিনাল কেস লড়তেছো, একজন খুন করে ফেলছে, ওখানে যদি সাইন দিয়ে করাও যে কার সাইন মিলতেছে, তাহলে তো হবে না। তখন কি তোমার মোর সিকিউরটাই যাইতে হবে, ডিএনএটাই যাইতে হবে, ডিএনএটাই যাইতে হবে, বুঝতে পারছো? তো এগুলার একটা তুলনামূলক গ্রাফ হচ্ছে এইটা, দেখো এইদিকে হচ্ছে ইউজেবিলিটি, যেটা যত উপরে তার ইউজেবিলিটি তত ভালো, তত ভালো। আর এই দিকটাই হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ইউজেবিলিটি বলতে চিপ, সহজে ব্যবহারযোগ্য। সাধারণত ইউজেবিলিটি যত ভালো হয় সিকিউরিটি তত কম হয়। দেখো এটার ইউজেবিলিটি অনেক ভালো কিন্তু এটার সিকিউরিটি এখানে পড়ছে, যেটার ভয়েসের সিকিউরিটি। তারপর আছে ফেস, ইউজেবিলিটি ভালো, সিকিউরিটি এখানে। হ্যান্ড শেপ এখানে, ফিঙ্গারপ্রিন্ট এখানে। দেখো আইরিস,
এটার ইউজিবিলিটি খুব কম, তাই না? এই যে ইউজিবিলিটি এখানে, তার মানে এটা অনেক দামি, ব্যবহার করা কঠিন আছে, কিন্তু এটার সিকিউরিটি দেখো সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। বুঝছো? সো সৃজনশীল কোশ্চেনে তোমাকে একটা সিনারিও বলে দিবে, এই সিনারিওতে বা এই এই সিচুয়েশনে তুমি কোনটা ব্যবহার করবা, তখন তুমি তুমি কি করবা? ধরো বললো তুমি একটা অফিস, ঠিক আছে, তুমি একটা অফিসে বায়োমেট্রিক্স লাগাবা, কোন পদ্ধতি? তুমি কি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবা নাকি আইরিস ইউজ করবা, কোনটা ইউজ করবা? তখন তুমি সিচুয়েশন বেজে তোমার অ্যান্সারটা দিবা। যেহেতু অফিস, তার মানে অত সিকিউরিটি তো দরকার নেই, তাই না? ফিঙ্গারপ্রিন্ট হইলেই হয়, আমার সহজ হওয়া লাগবে ব্যাপারটা। তো তুমি বলবা কি ফিঙ্গারপ্রিন্টটা আমার লাগবে, তো যেটা তোমার লাগবে তুমি সেটার সুবিধাগুলো বইলা দিবা, ঠিক আছে? যেটা লাগবে না ওইটার অসুবিধাগুলো বইলা দিবা। ডান, ডান। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? এটা কিন্তু ফ্রিকোয়েন্টলিই আসে, কয়েকটা বায়োমেট্রিক পদ্ধতি দিয়ে তোমাকে বলবে কোনটা বেটার। এটা এখানের মধ্যে কোনটা বেটার এটা তো বলা যায় না, কোন সিচুয়েশনে কোনটা বেটার সেটা বলা যায়। বুঝছো? তো যেই সিচুয়েশনে যেটা বেটার, সেটা কেন বেটার সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে, সুবিধা অসুবিধাগুলো বলে দিলেই হবে। যেটা বেটার তার সুবিধা, যেটা খারাপ তার অসুবিধাগুলো বলে দিব, তার অসুবিধাগুলো বলে দিব। আমি কি বুঝাইতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? চলো এরপর আমরা যেটাতে যাব, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে, দেখো আমাদের প্রত্যেকটা প্রাণীর কোষ থাকে, কোষের ভিতর কি থাকে? নিউক্লিয়াস থাকে, তার ভিতর কি থাকে? ক্রোমোজোম থাকে, তাই তো? তার ভেতর থাকে হচ্ছে ডিএনএ। এই ডিএনএর একটা সার্টেন অংশকে বলা হয় জিন। কি বলা হয়? জিন। এন্ড ওই জিনগুলা কি? প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমার চুলের রং কেমন হবে, আমার চোখের রং কেমন হবে, আমার নাকটা কি বোচা হবে নাকি খাড়া হবে, আমার হাইট কতটুকু হবে, এই সব কিছু কে নির্ধারণ করে? জিন। তার মানে একটা প্রাণীর তুমি যদি জিন সম্পর্কে জেনে যেতে পারো, তার মানে ওই প্রাণীর ভেতরে কি আছে, কোন অংশ কিভাবে নির্ধারিত হয়, সবকিছুই তুমি জেনে যাবা, তাই না? গাজর, গাজর কেন কমলা রঙের হয়, গাজরের পাতা কেন সবুজ হয়, মূলা কেন সাদা হয়, তুমি সবকিছু যদি ওই ওই প্রাণীটার বা ওই ওই জীবটার জিন সিকোয়েন্স জানতে পারো, তাহলেই হয়ে যায় না? বুঝতে পারছো? আর এই জিন সিকোয়েন্সটা কি, ওই যে তোমরা দেখছো না আমাদের ডিএনএ যে খাট দিয়ে তৈরি হয়, এটিজিসি, অ্যাডেনিন থাইমিন জিসি, তাই না? এরকম একটা সিকোয়েন্স থাকে, তাই তো? তোমরা আমাকে বলো, সবাই সবাই সবাই, তাই না? এই সিকোয়েন্সটা, এই যে খারের যেই সিকোয়েন্সটা, সেটাই আসলে জিন সিকোয়েন্স। তো সেটা উদ্ঘাটন বা সেটা রিলেটেড গবেষণা কম্পিউটার সায়েন্সের যেই শাখায় করা হয় তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স, তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। আমি কি বুঝাইতে পারলাম? সবাই? বায়ো ইনফরমেটিক্স বা জৈব তথ্যবিদ্যা, অর্থাৎ জীবের ভেতরে যেই তথ্যগুলো লুকিয়ে আছে সেটা যেখানে আলোচনা করা হয়, হলো কম্পিউটার সফটওয়্যার ও পরিসংখ্যান কৌশল ব্যবহার করে জৈব ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জৈব গবেষণায় ব্যবহৃত একটা উন্নত পদ্ধতি, যা জৈব গবেষণার কাজকে ত্বরান্বিত করে। তোমরা শুনছো না যে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম না কে যেন, তাই না? পাটের জিনোম সিকোয়েন্স মানে পাটের জিন রহস্য, এটা বিজ্ঞানের যেই শাখায় সেটাই কি আসলে বায়ো ইনফরমেটিক্স। বুঝছো? হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজি, কম্পিউটার সায়েন্স, তারপর স্ট্যাটিস্টিক্স, এই সবগুলোর একটা কম্বিনেশন। বুঝছো? জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং পরিসংখ্যান, এই সবগুলোর একটা কম্বিনেশন। এই জন্য বায়ো ইনফরমেটিক্সকে বলা হয় আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, অনেকগুলা শাস্ত্র, অনেকগুলা ফিল্ডের একটা কম্বিনেশন, যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করে। জাস্ট এতটুকু জানলেই তোমার হয়ে যাবে। তোমরা কি বুঝছো? হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য কি? জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, বিশেষ করে জিন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, অর্থাৎ কোন জিনটা কোন কাজ করে। একটা প্রাণীর
জিনোম সিকোয়েন্স, তার জিনে কি কি আছে, যে ক্ষারের যে সিকোয়েন্স এডেনিন এটিজিসি, হ্যাঁ, এই বেসগুলা কোনটার সাথে কেমনে কানেক্টেড, কোন সিকোয়েন্সে কানেক্টেড, কোডন, স্টার্ট কোডন, স্টপ কোডন তোমরা দেখছো না সবাই, ডিএনএ থেকে কেমনে প্রোটিন তৈরি হয়, বায়োলজি যারা পড়ছো ফার্স্ট চ্যাপ্টারে, তাই না? ট্রান্সলেশন, তারপর হ্যান ত্যান কি কি জানি আছে, ভুলে গেছি আমি। তো স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণ অনুধাবন করা, রোগবালাই, যা রোগবালাই তৈরি করে। মানুষের যে জিন সিকোয়েন্স মাঝে মাঝে এরকম হয়, কোন একটা জিন সিকোয়েন্স উল্টাপাল্টা হওয়ার কারণে কিছু রোগ তৈরি হয়, ওই রোগগুলো কিন্তু মরণঘাতী হয়, বুঝছো? স্বাভাবিক থেকে অস্বাভাবিক কোন একটা জিন সিকোয়েন্স হয়ে গেলে কিছু স্পেশাল রোগ আছে, তোমরা চাইলে ইন্টারনেট থেকে সার্চ করে নিতে পারো, ঠিক আছে? ওষুধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা। বায়ো ইনফরমেটিক্সের প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্য ও জ্ঞানকে বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করা। তোমরা মোটামুটি বুঝছো তো, জাস্ট বায়ো ইনফরমেটিক্স এতটুকু হইলেই হবে, এতটুকু হইলেই হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বায়ো ইনফরমেটিক্স ডান। আমরা এর পরেরটায় যাব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা ক্লাস 9-10 এর বইয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম নাম শুনছো? আমাকে বলো। 9-10 এর বায়োলজি বইয়ে এরকম একটা ছবি ছিল, আরে ছবিটা দিতে ভুলে গেছি, ছবিটা দিতে ভুলে গেছি, ওই যে ইকোলাইয়ের ব্যাকটেরিয়া আর একটা, পড়ছো? পড়ছো? এটা হচ্ছে এরকম, দেখো, কোন একটা প্রাণীর সবগুলা বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন। কে নিয়ন্ত্রণ করে? জিন, ঠিক আছে? আচ্ছা, মূলার রং সাদা, তাহলে মূলার রং সাদা, এটা নিয়ন্ত্রণ করে কে? একটা জিন, তাই তো? আচ্ছা, এবার গাজরের রং হচ্ছে কমলা, সেটাও নিয়ন্ত্রণ করে একটা জিন। আমি চাইতেছি মূলার রং কমলা হোক, এবং আমি এটা গবেষণা করে দেখলাম মূলার যে জিনটা সাদা রং তৈরি করে, সেই জায়গায় আমার গাজরের কমলা রং উৎপাদনকারী জিনটা কম্প্যাটিবল, অর্থাৎ বসাইতে পারবো। তাহলে তুমি কি করবা, ওই গাজরের যে কমলা রং তৈরি করে সেই জিনটা কেটে নিয়ে এসে মূলার সাদা রং যে তৈরি করে তার জায়গায় বসাই দিবা। তাহলে মূলা কেমন হয়ে যাবে? কমলা রঙের মূলা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, এই বীজের মধ্যে করলে মূলার রংটা কমলা হয়ে যাবে, যদি কম্প্যাটিবল হয়। সব জায়গায় সবকিছু কম্প্যাটিবল হয় না। হ্যাঁ, আমার রং তৈরি করার জন্য আমি ভাবলাম যে গাজরের যে জিনটা ওইটা আমার বসাই দিব, আমি কমলা হয়ে যাব, এটা এরকম না, এটা এরকম না, বুঝছো? কম্প্যাটিবল হওয়া লাগবে, কম্প্যাটিবল হওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জিনিসটাই কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জিনকে ইঞ্জিনিয়ারিং করা, জিনকে মডিফাই করা, মডিফাইং জিন। তোমরা ক্লাস 9-10 এর বায়োলজি বইয়ে এরকম একটা কিভাবে জিএমও তৈরি করে সেটা দেখছিলা, একটু দেখে নিবা। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, ইয়েস, ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, বুঝছো? জীবদেহের জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া অথবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ তৈরির কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে, ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো থাকে ডিএনএ। হ্যাঁ, এই ডিএনএর আবার অনেক অংশে ভাগ থাকে, এর এক একটা অংশকে কি বলা হয়? এর এক একটা অংশকে বলা হয় জিন। মূলত এই জিনটাই আসলে কি জীবের বৈশিষ্ট্য বহন করে। হুম, ঠিক আছে? ধরো এই যে জিনের এই অংশে তুমি কি নতুন একটা জিন এনে ইয়ে করতেছো। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? ক্লাস 9-10 এর এনসিটিভি 9-10 বায়োলজি বই, সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ক্লাস 9-10 এর বায়োলজি বই কই গেল? ওকে, জীববিজ্ঞান,
কোন চ্যাপ্টারে জানি ছিল, এটা পরীক্ষায় মাঝে মাঝেই আসতো, চিত্রটা দিলে ফুল মার্কস দিত। সেটা আমি ডাউনলোড দিয়ে দিই। পাইছি পাইছি পাইছি। একটু দাঁড়াও। কোন চ্যাপ্টারে জানি, আগে না পরে, জীবের পরিবেশ, এটাতে বলো তো, এই যে টিস্যু কালচার, হ্যাঁ এই চ্যাপ্টারে থাকার কথা। জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি, এই যে এই যে এই যে এই যে এই অংশটা, বুঝছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জাস্ট এটা যারা ভালো করে পড়ছো ওই অংশটাই এখানে দেওয়া আছে। এখানে একটা চিত্র ছিল খুব সুন্দর, ওই চিত্র দিয়ে এই যে খেয়াল করছো, খেয়াল করছো, এই যে প্রাণীকোষ, তার জিনের একটা অংশ, তার জিনের একটা অংশ তুমি কি ইকোলাই যেই ব্যাকটেরিয়া, তার যে ডিএনএটা সেটার মধ্যে কি করে দিছো, ট্রান্সপ্লান্ট করে দিছো, তাই না? এটা কিন্তু অনেক ইউজফুল, অনেক ইউজফুল। বর্তমান বিশ্বে এটার অনেক ব্যবহার আছে। আমি জাস্ট একটা ব্যবহার বলি, বাকিটা তুমি বই থেকে রিডিং পড়বা এবং বানায় লিখবা, এবং বাকিটা তুমি বই থেকে রিডিং পড়বা এবং বানায় লিখবা। আচ্ছা, তোমাদের ফ্যামিলির কারো ডায়াবেটিস আছে? সবাই কিন্তু পড়বা, পরীক্ষায় প্রশ্ন আমার স্লাইড থেকেই আসবে, বাট একবার রিডিং দিবা। হ্যাঁ, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পুরো অংশটা কি করবা, একবার রিডিং দিবা, একবার রিডিং দিবা। ঠিক আছে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার ভালো দিক, খারাপ দিক, এই সবগুলাই কিন্তু আছে, ভালো দিক খারাপ দিক সবগুলাই কিন্তু আছে। আচ্ছা, ডায়াবেটিস কেন হয় জানো? মানুষের একটা হরমোন আছে ইনসুলিন, ইনসুলিন সেটা কি শর্করা পরিপাকে সহায়তা করে। এখন কারো যদি ইনসুলিন প্রোডাকশন কমে যায়, তখন রক্তে শর্করা মানে শর্করাটা ঠিক মতো পরিপাক হয় না, ব্লাড সুগার লেভেল কি বেড়ে যায়, তাই না? তো তখন যেটা হয়, বাইরে থেকে ইনসুলিন দেওয়া লাগে, ইনজেকশন। ঠিক আছে, ইনসুলিনের ইনজেকশন দেওয়া হয়। এখন এই ইনসুলিন তুমি বাইরে থেকে কইতে পাবা, কই থেকে পাবা, তাই না? মানুষের শরীরে অটোমেটিক্যালি ইনসুলিন তৈরি হয়। এখন মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী যারা আছে, অন্যান্য প্রাণী কারা, যারা এই শর্করা খায়, গরু, ছাগল, শূকর, শূকরের শরীরেও কি এই ইনসুলিন তৈরি হয়, সেটা কি শর্করা পরিপাকে হেল্প করে। অ্যান্ড সিমিলার টু মানব শরীরে যে ইনসুলিন সেটা। তো যখন ডায়াবেটিস রোগটা প্রথম প্রথম আসে, এটা নিয়ে মোটামুটি গবেষণা শুরু করা হয়, তো এই শূকরের শরীর থেকে ইনসুলিন কালেক্ট করা হইতো। কি করা হইতো? ইনসুলিন কালেক্ট করা হইতো, সেটা তারপর মানব দেহে দেওয়া হইতো যাদের ডায়াবেটিস আছে। কিন্তু এটা তো বুঝতে পারতেছো, এটার জন্য তোমাকে আলাদা করে শূকর পালা লাগবে, অ্যান্ড প্রত্যেকটা শূকরের শরীরে কি থাকে আমাকে বলো? শূকরের ডায়াবেটিস হয় কি হয় সেটা জানি না, বাট ওই শরীরে তো ইনসুলিন তৈরি হয়, কারণ ওরও কি শর্করা পরিপাক করা লাগে, ওই ইনসুলিনটা কালেক্ট করে বাজারজাত করে মানুষের। তখন এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল, তাই না? এক্সপেন্সিভ ছিল, কারণ ওর নিজের শরীরে তো খুব বেশি তৈরি হয় না, তাই না? সেখান থেকে কালেক্ট করে বাজারজাত করে অনেক টাফ। এরপর যেটা করা হয়, এখন কিন্তু ইনসুলিন অত দামি না, তুমি যে কোনো ফার্মেসিতে গেলে ইনসুলিন কিনতে পারবে, ইনসুলিন ইনজেকশন কিনতে পারবে। একটা ব্যাকটেরিয়া আছে ইকোলাই ব্যাকটেরিয়া, শূকরের শরীরে বা মানুষের শরীরে যেই জিনটা ইনসুলিন তৈরি করে, বিজ্ঞানীরা সেটা শনাক্ত করছে। তো সেটা শনাক্ত করে এই ইকোলাই ব্যাকটেরিয়ার জিনের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দিছে। এর ফলে যেটা হয়েছে, এই ইকোলাই ব্যাকটেরিয়া ইনসুলিন তৈরি করা শুরু করে দিছে। ইকোলাই তো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কিন্তু খুব দ্রুত প্রজনন করা সম্ভব অ্যান্ড ম্যাসিভ লেভেলে যাওয়া সম্ভব, তাই না? তাই তো,
2-3 দিনে কোটি কোটি ব্যাকটেরিয়া বানানো সম্ভব উপযুক্ত পরিবেশে। এর ফলে যেটা হয়েছে, এই ইকোলাইয়ের দেহ থেকে যেই ইনসুলিনটা তৈরি করা হয়, ইনসুলিনটা তৈরি হয় সেটা কালেক্ট করে বর্তমানে বাজারজাত করা হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাই কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, তাই না? তারপর জেনেটিক্যালি মডিফাইড আমাদের যে ফসলগুলো আছে, এমন অনেক ফসল আছে যেগুলোকে জেনেটিক্যালি মডিফাই করে সাইজ বড় করা হয়েছে, তারপর স্বাদ বৃদ্ধি করা হয়েছে, তরমুজের বিচি নাই করে দেওয়া হয়েছে, তাই না? এরকম অনেক কিছু করা হয়েছে। বীজহীন তরমুজ কিন্তু আছে। এরপর উন্নত জাত তৈরি করা হয়েছে, খরা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু, এই টাইপের জাত তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? ডান ডান ডান। তাহলে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পার্টটা গেল। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কাজটা কিভাবে করা হয়, কিভাবে করা হয়, এর উপকারিতা অপকারিতা সবকিছু তুমি কি বলতে পারবা, ঠিক আছে? অপকারিতা কি? তুমি কি প্রকৃতিটাকে একটু ইমব্যালেন্স করে দিতে পারতেছো, ইমব্যালেন্স করে দিতেছো। জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপগুলো আছে মাঝে মাঝে দেখা যায় ওগুলা কি অতটা পুষ্টি থাকতেছে না, হ্যাঁ, অতটা পুষ্টি থাকতেছে না। আচ্ছা, আমরা পরের যে টপিকটা দেব সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল। কি? ন্যানো টেকনোলজি। কি কি কি? ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি ব্যাপারটা কি? দেখো, যখন কোন একটা বস্তুর কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়, তখন সেই প্রযুক্তিকে বলা হয় ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ধরো ধরো এইটা একটা গোল্ডের বক্স, স্বর্ণ, ঠিক আছে? এটার ভেতরে কি স্বর্ণের অণু পরমাণু এগুলো আছে না? আমাকে বলো, অণু পরমাণু আছে তো? এই অণু পরমাণুগুলা ধাতব বন্ধন দ্বারা কি আবদ্ধ, ঠিক আছে? যদি এটা গোল্ডের বক্স না, হ্যাঁ, কি ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ। এখন তুমি যদি এই গোল্ডের বক্সে একদম পার্টিকেল লেভেলে চলে যাও, অর্থাৎ অণু পরমাণু স্কেলে চলে যাও, তারপর এদেরকে আলাদা আলাদা করে ওইভাবে সাজাও, তাহলে এদের যেই ধর্ম আছে সেগুলো না চেঞ্জ হয়ে যায়। এদের ধর্ম চেঞ্জ হয়ে যায়, কারণ কি এদের স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে গেছে। যদিও সেম, এটা সেই গোল্ড পরমাণুই, পরমাণু গোল্ড পরমাণু, এখানে যেটা ওই গোল্ড পরমাণু হিসেবে বা অণু হিসেবে ওটা আলাদা, মানে পরমাণু হিসেবে সেম একই, কিন্তু ওদের স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে না? এখানে ধাতব বন্ধন দিয়ে একটা ক্যালাসের মতো আকৃতি তৈরি করছে, ওখানে অণু পরমাণু স্কেলে চলে গেছে। এই অণু পরমাণু স্কেলে গেলে বেশিরভাগ বেশিরভাগ জিনিসেরই প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? কিছু অ্যামেজিং প্রপার্টি চলে আসে, সেই প্রপার্টিগুলো ব্যবহার করে অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। আর বিজ্ঞানের যেই শাখায় এটা করা হয় সেটাকেই বলা হয় ন্যানো টেকনোলজি। সেটাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। সবাই ভাই একটু নিচে যা। আচ্ছা, তো আমরা একটু ন্যানো পার্টিকেলস ব্যাপারটা দেখি। হ্যাঁ, দেখো, Nanoscale materials may seem to exist in an exotic world all to their own. After all, nanomaterials tend to behave radically different from their corresponding bulk materials, even though they have the exact same chemical composition and are made of the exact same types of atoms. For instance, the atoms that make up a gold bar are identical to the atoms that make up a gold nanoparticle. In our everyday lives, we're used to objects having consistent and fixed properties when their chemical compositions are consistent and fixed. For instance, regardless of their size, shape, or function, identical materials will appear the same color, have the same conductivity, and melt at the same temperature. So why? মানে বুঝছো? ধরো তুমি একটা স্বর্ণের বড় বার নিলা, বা স্বর্ণের অলংকার নিলা, বা চেইন নিলা, যেটাই নিলা, বা কয়েন নিলা, তাদের সবার কালার একই, তাদের প্রপার্টি একই, তড়িৎ পরিবাহকতাও কি একই থাকে না? স্ট্রাকচার একই থাকে, সব ধর্ম একই থাকে। হ্যাঁ, তুমি যদি বড় স্কেলে চিন্তা করো, হ্যাঁ, কিন্তু যখন ওইটাকে অণুপরমাণু লেভেলে গিয়ে আলাদা করে ফেলবা, তখন সব প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, সব প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। Why are things so different at the nanoscale?
The most obvious characteristic common to all nanomaterials is their nano size. They are composed of a relatively small number of atoms and typically measure under about 100 nanometers. As it turns out, when an object is composed of such few atoms, unique phenomena occur which overpower the effects of classical physics. So at the nanoscale, it isn't just a material's chemical composition that determines its properties. For example, small changes in the size and shape of a nanomaterial can result in unexpected and unpredictable behaviors compared to larger bulk objects made of the exact same material. The shape and size dependence of these properties is an important characteristic unique to nanomaterials. Another unique characteristic of nanomaterials is that they take up a much smaller volume than their corresponding bulk materials, but by comparison also have a much larger surface area. Additionally, certain nanomaterials can disperse well in solution even when their bulk counterparts would sink under the force of gravity. Nanomaterials can even interact with light in different ways, including taking on new colors. The uniqueness of nanomaterials and the ability to manipulate them is what makes nanotechnology so diverse and exciting. Scientists can tune the composition, size, and shape of nanomaterials to engineer something completely new with the ideal properties for any given application. Let's take a look at the element silver. For hundreds of years, silver has been used to make coins and jewelry. No matter what it's used for, all forms of pure bulk silver behave the same way and have the same properties, like its characteristic metallic luster. In stark contrast, silver nanomaterials exhibit entirely new and unique behaviors and properties. Tiny clusters of silver can have antimicrobial properties, which can be used to create bacteria-resistant clothing or more effective mouthwash. Two-dimensional networks of tiny silver wires can retain high conductivity while acquiring new properties such as flexibility, stretchability, and transparency, which can be used to make foldable touchscreens or printable electronic displays. Ultra-thin films or layers of silver can similarly be utilized in high-efficient solar cells. And that's just one element. Imagine what we can do with all the other elements and their combinations when engineered at the nanoscale. Just like that, it's as if the periodic table expands into new dimensions, opening up a whole new universe of possibilities. তাহলে ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা গোল্ডের বার, এটা তো মোটামুটি নর্মাল স্কেলে আছে, ঠিক আছে? এখন তুমি যদি এটাকে ছোট করতে করতে ন্যানো স্কেলে নিয়ে যাও, বুঝছো, অর্থাৎ 100 ন্যানোমিটারের নিচে, সেখানেও কিন্তু ন্যানো স্কেল ধরে এরকম হইলো, আমি বড় করে দেখালাম, সেখানেও গোল্ডের অনেকগুলো পরমাণু আছে, অণু পরমাণু আছে, ঠিক আছে? তখন এই ন্যানো পার্টিকেলটার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, একদমই চেঞ্জ হয়ে যায়, এটার মতো আর থাকে না, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখায়, ক্যারেক্টারিস্টিক্স দেখায়, অ্যান্ড সেই ধর্মগুলা আমরা নানাভাবে ইউটিলাইজ করতে পারি, যে বলতেছিল সিলভারের ন্যানো ম্যাটেরিয়াল, ধরো এটা সিলভার, এটাকে ছোট করতে করতে ন্যানো স্কেলে নিয়ে গেলে ওইটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি দেখায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। সো এটাকে সেফটি হিসেবে ধরো ওই যে ব্যাকটেরিয়া নিরোধক হিসেবে ব্যবহার করা যাইতে পারে। আমি কাহিনী বুঝাইতে পারলাম তোমাদেরকে? কিছু জিনিসপত্র লেখা আছে, গ্রিক শব্দ ন্যানো অথবা ল্যাটিন শব্দ ন্যানোস থেকে ন্যানো শব্দটা, এটা মানে খুব ছোট। ন্যানো স্কেলটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হওয়া লাগবে। ন্যানো স্কেলটা কত? 1 থেকে 100 ন্যানোমিটার এমসিকিউতে আসে, 1 থেকে 100 ন্যানোমিটার এমসিকিউতে আসে, বুঝছো? কোন একটা ধাতব বস্তু বা কিছু একটা যদি এই স্কেলে চলে যায়, ওর ধর্ম অনেক চেঞ্জ হয়ে যায়, বুঝছো? সাধারণভাবে কমপক্ষে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির অথবা ব্যাস বিশিষ্ট যে বস্তু দিয়ে কোনো ন্যানো ডিভাইস তৈরি করা হয় তাকে ন্যানো পার্টিকেল বা আলট্রাফাইন পার্টিকেল বলে। উদাহরণ হিসেবে 60টা কার্বন পরমাণু দিয়ে তৈরি C60 বা ফুলারিন, তোমরা কেমিস্ট্রিতেও সামনে পড়বা, এটা হচ্ছে কার্বনের একটা ন্যানো পার্টিকেল। কিন্তু একটা পার্টিকেল থাকে না, বুঝছো, মানে একটা অণু থাকে না, কার্বনের 60টা পরমাণু দিয়ে C60 এটা তৈরি করা হয়। হ্যাঁ, অনুরূপভাবে লাইপোজোম, ডেনড্রাইমার, গোল্ড ন্যানোশেল, কোয়ান্টাম ডট, এগুলা কি আমাদের ন্যানো পার্টিকেল, এখানে ন্যানো স্কেলটা দেওয়া আছে, বুঝছো? একটা টেনিস বলের আকৃতি হচ্ছে 10⁸, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, একটা ডটের আকৃতি হচ্ছে 10⁶ ন্যানোমিটার, ক্যান্সার সেলের আকৃতি এই রেঞ্জে, ভাইরাসের আকৃতি 100 ন্যানোমিটার,
বুঝছো? তারপর অ্যান্টিবডি, তোমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়ছো। গ্লুকোজের আকৃতি কি? 1 ন্যানোমিটার। ওয়াটার পার্টিকেল, পানির অণু, তার আকৃতি কি? 10⁻⁻1 মানে 0.1 ন্যানোমিটার। এটা কিন্তু ন্যানো পার্টিকেল হবে না, এটা কিন্তু ন্যানো পার্টিকেল হবে না। ন্যানো পার্টিকেল তারাই হবে যারা 1 থেকে 100 ন্যানোমিটার এই স্কেলের মধ্যে থাকবে। 1 থেকে 100 ন্যানোমিটার। বুঝছো? যে কোনো একটা প্রপার্টির সাইজ তুমি যদি এই রেঞ্জে নিয়ে আসো, তার অনেক ধর্ম চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে বলা হয় ন্যানো পার্টিকেল। ওই ধর্মগুলো আমরা নানা জায়গায় ইউজ করি, নানা জায়গায় ইউজ করি। তোমরা কি বুঝছো? সুন্দর করে এখানে লেখা আছে। হ্যাঁ, ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাসার্ধ প্রায় 2 ন্যানোমিটার। এটা মুখস্থ রাখিও, হলুদগুলো একটু মুখস্থ রাখিও। ঠিক আছে, 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটাও মাঝে মাঝে আসে, 10⁻⁹ মিটার। বুঝছো? এখন এই ন্যানো পার্টিকেল বা ন্যানো ম্যাটেরিয়াল গুলা দুইভাবে তৈরি করা যায়, দুইভাবে তৈরি করা যায়। একটাকে বলা হয় বটম আপ, আরেকটাকে বলা হয় টপ ডাউন। এগুলো কি ডিটেলসে জানার দরকার নেই, ডিটেলসে এগুলো নিয়ে গবেষণাও করা যায়, বাট তোমাদের জাস্ট হালকার উপরে একটা ঝাপসা আইডিয়া থাকলেই হবে, হালকার উপরে একটা ঝাপসা আইডিয়া থাকলেই হবে। তুমি কি বুঝছো? আমাকে বলো। তাহলে কি কি এমসিকিউ আসে এখান থেকে? 1 থেকে 100 ন্যানোমিটার, এটাই কি আমাদের ন্যানো পার্টিকেল রেঞ্জ। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? ব্যাসার্ধ প্রায় 2 ন্যানোমিটার। ন্যানো ম্যাটেরিয়াল তৈরির দুইটা পদ্ধতি, টপ টু ডাউন, বটম টু আপ, বটম টু আপ। তো তোমার কাজ হবে কি, এই যে ন্যানো ম্যাটেরিয়াল এটা নিয়ে পড়ে ফেলা। বুঝছো? ঠিক আছে, পড়ে ফেলবা। বুঝছো? টপ ডাউন পদ্ধতি কি? ন্যানো ম্যাটেরিয়াল বানানোর একটা পদ্ধতি। একটা বড় ম্যাটেরিয়াল, একটা গোল্ডের বার, একটা গোল্ডের বার, এটা তুমি ভাঙ্গা 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 কি করে দিলা? ন্যানো স্কেলে নিয়ে গেলা। এটা হচ্ছে টপ টু ডাউন, অর্থাৎ বড় থেকে ছোট বানালা। আর বটম টু আপ কি হবে? তুমি একদম পরমাণু লেভেলে চলে গেলা, অ্যাটম, কয়েকটা অ্যাটম নিয়ে তুমি কি ক্লাস্টার বানালা, তারপর সেখান থেকে ন্যানো পার্টিকেলটা বানালা। এটাকে বলা হয় বটম আপ, এটাকে বলা হয় বটম আপ। বুঝছো? এখন এই যে বললাম, তুমি যখন ন্যানো স্কেলে চলে যাও, প্রপার্টিগুলা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখন সেই প্রপার্টিগুলা চেঞ্জড প্রপার্টি আমরা রিয়েল লাইফে অনেক জায়গায় ইউজ করি। কোথায় কোথায় ইউজ করি চলো দেখি। এটার ব্যবহার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে প্রায় সকল ধরনের উপাদানেই ন্যানো প্রযুক্তির ব্যবহার আছে। রাসায়নিক শিল্প, সানস্ক্রিন, তোমরা সানস্ক্রিন দিছো বা দাও, খেলোয়াড়রা যে দেয়, সানস্ক্রিনে টাইটানিয়াম ডাইঅক্সাইড ন্যানো পার্টিকেল। বুঝছো? সানস্ক্রিনে টাইটানিয়াম ডাইঅক্সাইডের কি ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে, পরিস্রাবন পদ্ধতিতে। খাদ্যজাত শিল্পে, প্যাকেজিংয়ে, প্যাকেজিংয়ে তোমরা ফুড পান্ডায় অর্ডার দিলে বা কোথাও দারাজে অর্ডার দিলে বা কোথাও অর্ডার দিলে কি একটা প্যাকেজ দেওয়া থাকে না? ওই প্যাকেজিংয়ে কি, ওই প্যাকেজিং তৈরি করার জন্য কি সিলভারের ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। কি করা হয়? সিলভার, প্যাকেজিং এর কাজে ব্যবহৃত সিলভার তৈরি, অর্থাৎ সিলভারের ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ওষুধ তৈরির আণবিক গঠন যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ওষুধ প্রয়োগ করা যায়, ন্যানো স্কেলে গিয়ে ব্যবহার করা হয়। হ্যাঁ, ইলেকট্রনিক্স শিল্পে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে বিদ্যুৎ খরচ, ওজন ও আকৃতি কমিয়ে কার্য ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও কি এটা করা হয়। বুঝছো? জ্বালানি তৈরিতে, ফুয়েল সেলেও কি এই ন্যানো টেকনোলজিটা ইউজ করা হয়। বুঝছো? তারপর নবায়নযোগ্য শক্তি শিল্প, এটা মুখস্থ রাখবা, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, কোথায় কোথায় ন্যানো টেকনোলজি ইউজ করা হয়, কোথায় কোথায় ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তারপর খেলাধুলা সামগ্রী, যেমন টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধিতে ন্যানো টেকনোলজি। তোমরা টেনিস খেলছো, বাট টেপ টেনিস তো খেলছো, টেনিস বল কিন্তু ফাইটটা যায় ঠাস করে। ভালো টেনিস বলগুলাই কি এই ন্যানো টেকনোলজি ইউজ করে তার স্থায়িত্ব বৃদ্ধি করা হয়, স্থায়িত্ব বৃদ্ধি করা হয়। কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, রেফ্রিজারেটর, ভারী শিল্পে, সব জায়গায় কি ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, তোমরা ক্লিয়ার? তাহলে মোটামুটি আমাদের মেইন টপিকগুলা শেষ। আমরা কি কি শিখলাম? সবার প্রথমে শিখছি বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ। তারপর আমরা কি দেখলাম? ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো? তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর বায়োমেট্রিক্স, তারপর বায়ো ইনফরমেটিক্স,
প্যাচ লাগায় না, বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স প্যাচ লাগায় দেয়, অনেকেই প্যাচ লাগায় দেয়। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে চেনার কৌশল, আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজির ইনফরমেশনগুলো প্রসেস করা হয় যেই শাখায়। এর আগে শিখছিলাম ক্রায়োসার্জারি, ঠিক আছে। তারপর আমরা কি শিখলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর কি শিখলাম আমাদের বলো, এই সবার লাস্টে এটা কি শিখলাম, ন্যানো টেকনোলজি। এখন চলো এখান থেকে সিকিউ কেমনে আসে জানো, একটা উদ্দীপক বলবে, এখান থেকে সিকিউ কেমনে আসে জানো, একটা উদ্দীপক বলবে, উদ্দীপকে কোন একটা ঘটনা বলবে, সেটা এই কেসগুলোর কোন একটার সাথে মিলবে, কোন একটার সাথে মিলবে। তারপর তোমাকে বলবে এই জিনিসটা কিভাবে করা হয়, এই জিনিসটার সুবিধা অসুবিধা, এই জিনিসটা কোথায় প্রয়োগ করা হয় ব্যাখ্যা করো। তুমি এই সবগুলা জিনিসের কেমনে কাজ করে, এই জিনিসটা কি সুবিধা অসুবিধা প্রয়োগ সবকিছু শিখছো না, সবকিছু শিখছো না, এটা শিখলেই ডান। সিকিউ আমরা অ্যান্সার করতে পারবো, সিকিউ আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু পরে সিকিউতে যাব। আচ্ছা, এখন আমরা যেই জিনিসটায় আসবো, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা ব্যবহারের নৈতিকতা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছো। তুমি ফেসবুক চালাইতেছো, তার মানে এই না তুমি ফেসবুকে যা ইচ্ছা তা পোস্ট করতে পারবা তোমার আইডি থেকে, তাই না। তুমি কম্পিউটার ব্যবহার করতেছো, ইন্টারনেট ব্যবহার করতেছো, ইউটিউব ব্যবহার করতেছো, তার মানে এই না তুমি যা ইচ্ছা তা করতে পারবা। কিছু ইথিক্স বা কিছু নৈতিকতা লাগবে। হ্যাঁ, দেখো 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট বিষয়ে একটা নির্দেশনা তৈরি করে, 10টা নির্দেশনা, বুঝছো, 10টা নির্দেশনা তৈরি করে। In a pursuit of 10 commandments for computer ethics, অর্থাৎ কম্পিউটার ব্যবহারের 10টা নৈতিকতা জিনিসপত্র আছে। দেখো কি লেখা, অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না, অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ করা যাবে না, অন্য ব্যক্তির ফাইল সমূহ হতে গোপন তথ্য সংগ্রহ করা যাবে না, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা যাবে না, মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার করা যাবে না। এগুলা জাস্ট পড়ে নিবা, বুঝছো। তারপর কোনো একটা প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কি প্রভাব ফেলবে সেটা চিন্তা করা, বুঝছো। সরাসরি আসে না, এগুলো লিখতে পারে না, বাট তুমি জাস্ট আইডিয়া রাখো, তুমি জাস্ট আইডিয়া রাখো, ঠিক আছে, তুমি জাস্ট আইডিয়া রাখো। এখন আমরা কিছু আনইথিক্যাল কাজ দেখব, বুঝছো, আমরা কিছু আনইথিক্যাল কাজ দেখব যেগুলো সাধারণত করা হয়। সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার পাইরেসি এটা বাংলাদেশে অনেক হয়, বুঝছো। ধরো কোনো একটা তুমি কাজ করতেছো, এটার জন্য তোমার একটা সফটওয়্যার লাগবে, তুমি একটা গেম খেলবা, উইন্ডোজে তোমরা পাইরেটেড গেম খেলছো, আমিও ছোটবেলায় খেলছি। এই যে গেমটা যে বানাইছে সে তো এটা বিক্রির উদ্দেশ্যে বানাইছে, তাই না। তারপর তোমরা অনেকে ফটোশপ থেকে শুরু করে আর অনেক কিছু ইউজ করো। হ্যাঁ, এগুলো কিন্তু কয়েকজন ইঞ্জিনিয়ার বা একটা কোম্পানি বানাইছে, ওরা কিন্তু এটা বিক্রি করতেছে, বুঝছো। তো তুমি যখন এটা বিক্রি ওদের থেকে না কিনে, লিগেলি না কিনে, তুমি কোনো একটা ওয়েবসাইট থেকে ওটার ক্র্যাক ডাউনলোড করে ইনস্টল করতেছো, তুমি কি করতেছো, সফটওয়্যার পাইরেসি করতেছো, ঠিক আছে। যদিও বাংলাদেশে এটা খুব একটা ইয়ে না বা ক্রাইম হিসেবে ওভাবে দেখা হয় না, কিন্তু বাইরের দেশে তুমি এটা করলে এটার প্রমাণ পাইলে সাথে সাথে জেলে ঢুকাই দিবে, বুঝতে পারছো, ঠিক আছে। এরপর কোর্সের পাইরেসি, এটাও এক ধরনের পাইরেসি, তাই না। এই যে আমার তো একটা ডিজিটাল কন্টেন্ট, অনেকে পাইরেসি করে কোর্স করে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে সেটা জানি, বাট এটা একটা ক্রাইম, বুঝছো। তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য তুমি করতেছো, হইতে পারে, বাট এটা আনইথিক্যাল আর কি, বুঝছো। তারপর সাইবার ক্রাইম আর আক্রমণ, তোমার কোন একটা পেজে হ্যাক করতেছে বা সাইবার অ্যাটাক দিতেছে, বুঝতে পারছো। তো সাইবার অ্যাটাক বা ব্যাপারটা কি এখানে লেখা আছে, দেখো বাইরে, তোমরা তো এই ব্যাপারগুলো দেখো বা এরকম হইতে পারে সাইবার অ্যাটাক বা আক্রমণ। এটা কি, ধরো আমাদের ওয়েবসাইট, এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইট, ওখানে কি আমরা কি করি, আমাদের একটা হিউজ স্টুডেন্ট পুল আছে, ডেটাবেজ আছে, ওরা কি আমাদের এখানে পেমেন্ট করে তারপর কোর্সে ভর্তি হয়, ব্যাপারটা এরকম না। এখন এখন আমাদের ওয়েবসাইটে যদি কোনো সিকিউরিটি ইস্যু বা দুর্বলতা থাকে, তাহলে হ্যাকাররা কি করার চেষ্টা করে জানো, ওই ডেটাবেসটা অ্যাক্সেস করার চেষ্টা করে, বা এটা অ্যাক্সেস করার চেষ্টা করে, ওটা অ্যাক্সেস করার চেষ্টা করে, ওই অ্যাক্সেস করে ওই সিস্টেমটা, ওয়েবসাইটটা ডাউন করে দিতে পারে, বা ওয়েবসাইটের কিছু তথ্য পাবলিকলি বের করে দিতে পারে, বুঝতে পারছো। এই কাজটাই হচ্ছে সাইবার আক্রমণ। সাইবার আক্রমণ দেখো, বাহির থেকে কোনো সিস্টেমের সিকিউরিটি ভেদ করা,
যাতে করে ওই সিস্টেমের সকল রিসোর্স অবৈধভাবে ব্যবহার করা যায় কিংবা ধ্বংস করা যায়। এটাকে বলা হয় হ্যাকিং, ওয়েবসাইট হ্যাক করে ফেলা, তাই না? কোনো সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা কিংবা এমন পরিবেশ তৈরি করা যাতে ওই সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদানে অস্বীকৃত জানায়। একে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস, ডস। তোমরা ডস অ্যাটাক শুনছো, ডিডস। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ইন্টারনেটের অপব্যবহার ইত্যাদি ইত্যাদি, বুঝছো? তো সাইবার ক্রাইম ও আক্রমণ এটা আনইথিক্যাল জিনিস। আরো অনেক ধরনের সাইবার ক্রাইম আছে, আমি জানি তুমি এগুলো কি বানায় লিখতে পারবা, তো হ্যাকিং ব্যাপারটা বুঝছো, মানে অনুমতি ব্যতীত তুমি একটা কম্পিউটারের সিস্টেমে ঢুকে গেলা, সেখানকার ইনফরমেশনগুলো হাতে নিলা, এটাই কি হ্যাকিং। ঠিক আছে, ধরো আমার কম্পিউটারটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড, এখন তুমি সামহাও কাবজাব করে কি করলা, আমার কম্পিউটারের কন্ট্রোল নিয়ে ফেললা, তুমি আমার কম্পিউটারটা হ্যাক করে ফেললা, দেন আমার কম্পিউটারের যেই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আছে সেগুলো তুমি অ্যাক্সেস করে ফেলতে পারবে, সেগুলো তুমি কি অ্যাক্সেস করে ফেলতে পারবে। বুঝতে পারছো? স্প্যামিং, ধরো তোমার মেইলে আমি কনস্ট্যান্টলি আমার কোনো একটা প্রোডাক্টের পাবলিসিটি করতেছি, তুমি চাচ্ছ না এরপরেও করতেছি, এটা বাংলাদেশে অনেক হয়, এটাই হচ্ছে স্প্যাম করা। তোমাদের মেসেঞ্জারে সবার একটা স্প্যাম অপশন আছে না? মেসেঞ্জারে ঢুকলে কেউ একজন আনওয়ান্টেড তোমাকে মেসেজ পাঠাইতেছি, ওইটাই স্প্যামিং। তোমরা অনেকে হয়তো স্প্যাম ট্যাম করো, তাই না? ঠিক আছে, বুঝছো? ইমেল অ্যাকাউন্ট, তুমি তো যাদের ইমেল অ্যাকাউন্ট আছে দেখবা মাঝে মাঝে কিছু আননোন আসে। এখন তো ইমেল না, সব জায়গায় স্প্যাম করা হয়, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সব জায়গায় কি স্প্যাম করা হয়, ইভেন মেসেজেও স্প্যাম করা হয়। ঠিক আছে, তারপর সাইবার থেফট, সাইবার চুরি। দেখো অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় তথ্য চুরির সাথে সাথে অনেক সময় টাকা পয়সাও চুরি হয়ে যায়। ধরো কোনো একটা ব্যাংক, তুমি এই ব্যাংকের সিস্টেমটা হ্যাক করে ফেলছো, ধরো কি করলা, তোমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তোমার অ্যাকাউন্টে টাকা 0, তুমি কি করলা, ওই ব্যাংকের সিস্টেমটা হ্যাক করে ফেলছো, হ্যাক করে ওর অ্যাকাউন্টের কিছু টাকা পাঠিয়ে দিলাম, বা এরকম হইলো। খুব ইন্টারেস্টিং জিনিসপত্র করা যায়। ধরো তুমি কোনো একটা ব্যাংকের অ্যাক্সেস নিয়ে নিলা, ওই ব্যাংকে 10 লাখ ইউজার, ঠিক আছে, এখন তুমি ওই ব্যাংকের অ্যাক্সেস নিয়ে প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্ট থেকে 1 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলা, তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা হয়ে গেছে। এটা কিন্তু বাকি ইউজাররা খুব একটা পাত্তা দিবে না, কারণ 1 টাকা কাটছে, এটা হয়তো কোনোভাবে কাটছে। বুঝতে পারছো? সাইবার চুরি এরকম অনেক ধরনের কাহিনী ঘটছে, তোমরা এগুলা নিয়ে জাস্ট ঘাটাঘাটি করলেই দেখতে পারবা, কারণ ধরো তুমি আমার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছ, এটা তো আমি বুঝে ফেলবো, আমি তখন ব্যাংকে গিয়ে নালিশ জানাবো। তুমি কি করলা, তুমি এমন একটা ঠিক না বুদ্ধি করলা, তুমি কি করলা, প্রত্যেকটা ট্রানজাকশনে 10 পয়সা করে তোমার অ্যাকাউন্টে ঢুকাইতেছো, তাহলে প্রতিদিন তো কোটি কোটি ট্রানজাকশন হয়, তাহলে প্রতি ট্রানজাকশনে যদি 10 পয়সা করে ঢুকে, তাহলে একদিনে তোমার কয়েক লাখ টাকা উঠতেছে। এগুলা সব বুদ্ধি মানুষজন করছে, এগুলা অ্যাপ্লাইও করছে, পরে এগুলার এগেইনস্টে কি সিস্টেমগুলা তো সিকিউরিটি বাড়াইছেই। সাইবার সন্ত্রাস বা সাইবার বুলিং, এটা তো অনলাইনে তোমরা সবাই বর্তমানে দেখো যে অনলাইনে একজন আরেকজনকে বুলি করতেছে, হ্যান তেন একজনের নামে আরেকজন কি অপবাদ দিতেছে। তো বাংলাদেশে এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো সবগুলাই তোমরা দেখছো। ঠিক আছে, স্পুফিং, সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, দেখে নিবা। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হলো এমন একটা অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটা প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। ঠিক আছে, তারপর ফিশিং কি করলাম, আমি তোমাকে একটা মেইল পাঠাইলাম যে তুমি 10 লাখ টাকা জিতছো, 10 লাখ টাকা জেতার জন্য তোমাকে এই লিঙ্কে ঢুকতে হবে। তুমি এই লিঙ্কে গিয়ে ঢুকে কি দেখলা, ফেসবুকের মতো খুব সুন্দর একটা ওয়েবসাইট, কিন্তু যেটা আসলে ফেসবুক না, তুমি দেখে ভাবাচাকা হয়ে গেছো। তোমাকে বলতেছে তুমি লগ ইন করলেই 10 লাখ টাকা পাবা, তুমি তো বলদের মতো www.facebook.com না, আমি দিলাম ফেসবুক, এরকম একটা ওয়েবসাইট বানাইলাম। ঠিক আছে, দেখতো ইউআই টিউআই হোম পেজ সব ফেসবুকের মতো, ঢুকছো তুমি ওখানে ইউজার পাসওয়ার্ড দিছো, দেওয়ার সাথে সাথে তোমার ইউজার আর পাসওয়ার্ড গুলো কি আমার কাছে চলে আসছে, আমি তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবো। এগুলাই হচ্ছে ফিশিং। বুঝতে পারছো? পড়ে নিবা। স্নিকিং,
স্নিকিং মানে হচ্ছে আড়ি পেতে শোনা। হ্যাঁ, গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তার গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে কি বলা হয়? স্নিকিং। স্নিকিং। প্লেজিয়ারিজম, এটা হচ্ছে অন্য আরেকজনের, এটা রিসার্চের সময় বেশি হয়, বুঝছো? ধরো তুমি কোন একটা রিসার্চ করতেছো, এখন তুমি তোমার রিসার্চে আরেকজনের ম্যাটেরিয়ালস ইউজ করলা, বুঝছো? কিন্তু তুমি কোনো কি দিলা না, কপিরাইট বা ক্রেডিট দিলা না, তখন এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। হ্যাঁ, ধরো আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, তুমি ওটা ডাউনলোড করে তোমার চ্যানেলে আবার আপলোড করে দিলা, আমি যদি এটা রেস্ট্রিক্ট করে দিই তাহলে এটা তুমি যেটা করছো প্লেজিয়ারিজম, কিন্তু আমি তো রেস্ট্রিক্ট করে নেই, তোমরা চাইলে দিতে পারো ডাউনলোড করে আপলোড। বুঝতে পারছো? ঠিক আছে, ধরো তুমি একটা বই লিখছো, তোমার বই থেকে কপি করে আরেকজন হুবহু কপি করে একটা বই লিখে ফেলছে, এটা প্লেজিয়ারিজম। এটা প্লেজিয়ারিজম। হ্যাঁ, এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কুফল, ডেফিনেটলি অনেক কুফল আছে, সুফল তো আছেই। সুফল এগুলো, তথ্য প্রযুক্তি ছাড়া তো বর্তমান যুগ অচল, যে তুমি পড়তেছো এটাও তো তথ্য প্রযুক্তির সুফল। আমরা এতক্ষণ ধরে খালি সুফলই পড়ছি, সুফলই। এখন কিছু কুফলও দেখি, অশ্লীলতা, ডেফিনেটলি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে এই অশ্লীলতা কিন্তু ছড়ায় পড়ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর অনেক জায়গায় এটা ছড়ায় পড়ছে। গোপনীয়তা, তোমার গ্যালারির সবকিছুর অ্যাক্সেস কিন্তু কোথায় আছে তুমি জানো? ফেসবুকের কাছে আছে। তুমি এই অ্যাক্সেসটা দিচ্ছ, তুমি যখন ফেসবুকে ছবি আপলোড দাও কিন্তু ওই অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে। তো তোমার গোপন অনেক কিছু ফেসবুক জানে, এগুলা জেনে সে কি করে জানো? তোমাকে অ্যাড দেখায়। তুমি দেখবা, তুমি জুতা নিয়ে সার্চ দিছো, তোমার প্রোফাইলে জুতা নিয়ে অ্যাড চলে আসছে একটু পরেই। ক্রমবর্ধমান বেকারত্ব, তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো আসার কারণে বেকারত্বের হার কিন্তু বাড়তেছে। যে রোবোটিক্স, কারখানায় তো রোবটই গাড়ি বানাইতেছে, তাহলে মানুষের কি দরকার, তাই না? শারীরিক ও মানসিক সমস্যা, সারাদিন ফোন টোন চালায় রুমের মধ্যে বসে থাকতে থাকতে শারীরিক সমস্যা হয়, মানসিক সমস্যা হয়। অবাধ তথ্য প্রবাহ, মিথ্যাচার, এটা তো বাংলাদেশে দেখছই অনেকগুলা, আনোয়ার টিভি, তারপর আরো হ্যান ত্যান কি কি আছে, এগুলো কি মিথ্যাচার করতেছে উল্টা পাল্টা, বুঝছো? কুফল। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা কিছু এমসিকিউ দেখি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় বলো তো? আর্গন, তাই না? আর্গন। নিচের কোন গ্যাসটা ক্রায়োজেনিক এজেন্ট না? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, তিনটাই কার্বন মনোক্সাইড ক্রায়োজেনিক এজেন্ট না। কার্বন মনোক্সাইড কি ক্রায়োজেনিক এজেন্ট না। তারপর ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন কিন্তু না। 1 ও 3, 1 ও 3। বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত, আচ্ছা যাই হোক এটা বাদ। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? এই যে এটা -41 থেকে -196। আমি বলছিলাম টেম্পারেচারটা কি, এটা, তাই না? অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলা হয়? ই লার্নিং। যদিও এগুলার অনেকগুলো অ্যান্সার আছে, কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে সেটাই দিতে হবে, বুঝছো? কিছু দেখো, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের সাথে পাঠদান করা যায় কোনটার মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে করা যায়, গুগল, ইউটিউবে তো গুগলের করা যায়, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে ওয়েবএক্স, এটা একটা এরকম প্ল্যাটফর্ম। তো অ্যান্সার কি? ওয়েবএক্স, বুঝছো? অ্যান্সার কি? ওয়েবএক্স। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? স্প্যামিং, তাই না? আউটসোর্সিং এর জন্য জনপ্রিয় মার্কেটপ্লেস কোনটা? ফ্রিল্যান্সার.কম। তারপর আপওয়ার্ক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয়? ই বুক আকারে, তাই না? ই বুক আকারে ডাউনলোড করতে হয়, বুঝতে পারছো? ই বুক আকারে ডাউনলোড করতে হয়। টেলিপ্রেজেন্সের প্রয়োগ কোথায়? ভার্চুয়াল রিয়েলিটি। তুমি একটা জায়গায় না থেকেও উপস্থিত, টেলিপ্রেজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহৃত কোনটা? ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন। হ্যাঁ, অটোক্যাড ফিউচারে পড়বা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটা করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা। 1 ও 2, ঠিক আছে? তারপরেরটাই যাই। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD, হেড মাউন্টেড ডিসপ্লে, তাই না? বিশেষ চশমাটা।
আমরা দেখছিলাম গত ক্লাসে। রাইয়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। বলো তো এটা কি? ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। তারপর উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর। না, অ্যাকচুয়েটর আসলে রোবোটিক্সে লাগে, অ্যাকচুয়েটর আসলে রোবোটিক্সে লাগে। এটা বুঝতে পারছো? প্রতাপ একটা প্রতিষ্ঠানের একটা কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। কার ড্রাইভিং, রুমের মধ্যে কার ড্রাইভিং প্রশিক্ষণ নিতেছে। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, বলতো এটা কোনটা? কার ড্রাইভিং যে নিছে, যেই প্রযুক্তিটা নিছে সেটা কি প্রশিক্ষণে? ভিআর না? ভিআর, ভিআর। এটা কোথায়? শিক্ষা ও গবেষণায়, নিরাপত্তায়, ব্যবসা বাণিজ্যে, তিনটা জায়গায় এটার ব্যবহার আছে। তিনটা জায়গায় এটার ব্যবহার আছে। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? আমাকে বলো তো। মেশিন লার্নিং, তাই না? যদিও এটাকে নিউরাল নেটওয়ার্কও বলে। বুঝতে পারছো? এটা নিউরাল নেটওয়ার্ক। মানে একটু কনফিউজিং কোয়েশ্চেন এগুলা, বুঝছো? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? প্রোলগ, মুখস্থ রাখবা। প্রোলগ, প্রোলগ, প্রোলগ আর পাইথন, এই দুটো ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? রিইনফোর্সমেন্ট লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। বুঝলাম না যে রিওয়ার্ড বেসড একটা লার্নিং, ওটাকে কি রিইনফোর্সমেন্ট লার্নিং বলে। কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটা? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তিনটাই, তিনটাই। ঠিক আছে? মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা? পাইথন, পাইথন আর প্রোলগ, পাইথন আর প্রোলগ। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটা যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদেরকে পাঠাইতে পারে। বলো তো এটা কি রোবোটিক্স না? কোন প্রযুক্তি? রোবোটিক্স। সে একটা কি বানাইছে? রোবট বানাইছে। কি বানাইছে? রোবট বানাইছে। কম্পিউটার বিজ্ঞানের আচ্ছা, এই রোবট কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে, গৃহ ব্যবস্থাপনায়, শিল্প কারখানায়। তিনটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তিনটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহার করা হয়? ব্যক্তি শনাক্তকরণে। কোথায় কোথায়? ব্যক্তি শনাক্তকরণে, তাই না? আরিয়া 10⁻⁹ স্কেলে পণ্য উৎপাদন, এটা কোনটা বলো তো? ন্যানো টেকনোলজি। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটা ডিভাইসে হাতের আঙ্গুল ছাপ দিতে হয়। হাতের আঙ্গুল কোনটা? বায়োমেট্রিক, বায়োমেট্রিক। আর যেটা নিয়ে গবেষণা করতেছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে? মিস্টার মাসুদ একজন চিকিৎসক। তার স্পর্শ ছাড়াই তার মোবাইল ফোন, তার স্পর্শ ছাড়া তার ফোনটা চালু হয় না। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। মিস্টার মাসুদের মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি হাত ছাড়া, স্পর্শ ছাড়া হয় না। তাহলে কি? ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, তাই না? মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি, হাতের স্পর্শ ছাড়া কি? ফোন চালু হয় না। হ্যাঁ, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে? বায়োমেট্রিক্স। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং। হ্যাঁ, তুমি কোনো একটা চুল থেকে ওর বায়োমেট্রিক মিলাবা, ওই চুল থেকে ডিএনএটা ক্যাপচার করো, এক্সট্রাকশন করো, তারপর মিলাও যে মিলছে কিনা, তারপর ম্যাচিং। এটা কোনটা? বায়োমেট্রিক্স। কোথায়? বায়োমেট্রিক্স। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে কোনটা? বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। প্রতাপ একটা প্রতিষ্ঠানের কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। উদ্দীপকে কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তি, সেটা কি? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটা ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করে? বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিনোম সিকোয়েন্স কি আবিষ্কার করেন? এটা আসলে কি? পাট, পাট। ঠিক আছে? পাটের জিনোম সিকোয়েন্স, এটা বায়ো ইনফরমেটিক্স। উনি যেই ফিল্ডে কাজ করে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ট্যানারি শিল্পের বজ্রকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি না জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলো তো। এটা তো বই আছে তোমাদের, ঠিক আছে? ট্যানারি শিল্পের বজ্রকে ন্যানো টেকনোলজি নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? ন্যানো টেকনোলজি।
ঠিক আছে, ন্যানো টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার হয় কোথায়? ডিএনএ এর সজ্জা পরিবর্তন করতে, বংশগতির ধারা অনুসন্ধানে, তাহলে 1 ও 2। স্বাক্ষর শনাক্তকরণ তো বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। প্যাকেজিং এ কি ন্যানো টেকনোলজি, তাই না? উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহার করা হয় কি? ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। বুঝতে পারছো? এরপর ন্যানো পার্টিকেলের আকৃতি কত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 ন্যানোমিটার। টপ ডাউন পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তি কয়ভাবে ব্যবহার করা হয়? 2 ভাবে, টপ ডাউন, বটম আপ। টপ ডাউন, বটম আপ। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ন্যানো টেকনোলজি, তাই না? টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করে। মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, জীববৈচিত্র্যের পরিচয় সাধন হবে, জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব হতে পারে। এটা অ্যাকচুয়ালি 3টাই হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাসও পাইতে পারে, বৃদ্ধিও হইতে পারে। বুঝছো? বুঝছো? আচ্ছা, আমাদের জ্ঞানমূলক কিছু কোয়েশ্চেন আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু কোয়েশ্চেন। আমি জাস্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিবা। ই লার্নিং কি? পারবো। বিশ্বগ্রাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ক্রায়োসার্জারি কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ভিডিও কনফারেন্সিং, ই কমার্স, ভার্চুয়াল রিয়েলিটি, টেলিমেডিসিন, ক্রায়োপ্রোব, ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োপ্রোব হচ্ছে যেটা দিয়ে কি করে? ক্রায়োজেনিক এজেন্টগুলো দেয়। পারবা না সব সংজ্ঞা? পারবা তো। তারপর রোবোটিক্স কি? খুবই ইম্পর্টেন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? পারবা। নিউরাল নেট কি? পারবা। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স। ঠিক আছে, সবগুলা সংজ্ঞা কিন্তু স্লাইডেই দেওয়া আছে, একবার পড়ে নিবা, তারপর বানায় লিখবা। মহাকাশ অভিযান, ক্যাড, কম্পিউটার এইডেড ড্রয়িং। স্মার্ট হোম কি? হোমের মধ্যে তুমি আইসিটি লাগাই দিছো, তাহলে স্মার্ট হোম হয়ে গেছে। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। কানেক্টিভিটি মানে হচ্ছে ইন্টারনেট না থাকলে তো বিশ্বগ্রাম হইতোই না। ঠিক আছে, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুযুক্ত নল কেন ব্যবহার করে? যে ক্রায়োপ্রব, হ্যাঁ, যাতে ওই ক্রায়োজেনিক এজেন্টটা দেওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব, ক্রায়োসার্জারি। ঠিক আছে, বুঝছো? ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি, ক্রায়োসার্জারি। কারণ এখানে কি কাটা সেরার ওই ঝামেলাটা নাই। শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব, ক্রায়োসার্জারি। নিম্ন তাপমাত্রায়। ঠিক আছে। বিশেষ প্রযুক্তির সাহায্যে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, বুঝছো? সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব, ভার্চুয়াল রিয়েলিটি। বুঝতে পারছো? হ্যাঁ, বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্রেও সার্জারির কাজ করতেছে, রোবোটিক্স, রোবট। বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, রোবট। ঠিক আছে, ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কিভাবে মানুষের বিকল্প, রোবট কিভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, রোবট। ঠিক আছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, বায়োমেট্রিক্স। ঠিক আছে, ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো, ন্যানো টেকনোলজি। ঠিক আছে, টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করে প্রযুক্তি, ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করবা। টপ টু ডাউন মানে কি? বড়টারে ভেঙে ছোট করবা। ঠিক আছে, কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, কলা যেমন সারা বছর চলে, আমের এরকম জাত তৈরি করা সম্ভব যেটা সারা বছর হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, হ্যাকিং নৈতিকতা বিরোধী, পারবা। চলো এবার আমরা কিছু সিকিউ দেখবো। সিকিউ তোমরা সবাই পারবা আমি জানি, জাস্ট রিডিং পড়বা তাহলেই হবে। বাংলাদেশের পোশাক তৈরির একটা প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটা কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর ও কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটার ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। সিকিউতে সাধারণত আমরা দেখছিলাম না, সিকিউতে সাধারণত আমরা যেই টপিকগুলো পড়ছি, বড় বড় টপিকগুলো, সেখান থেকে 2টা থাকে, একটা গতে একটা ঘতে। বুঝছো? সিকিউতে সাধারণত আমরা যেই টপিকগুলো পড়ছিলাম, কই গেল রে?
আমরা যে টপিকগুলো পড়ছিলাম সেখান থেকে দুইটা থাকবে বিভিন্ন মানে পেঁচায় পোচায় বলবে যে এই সিচুয়েশন এই 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 হইতেছে, বুঝতে পারছো? ঠিক আছে, এই সিচুয়েশন গুলোর মধ্যে দুইটা, যে কোনো দুইটা তোমার কি উদ্দীপকে দেওয়া থাকবে, ঘতে একটা বলবে, ঘতে আরেকটা বলবে। দাঁড়াও একটু দাঁড়াও, তুমি জাস্ট খুঁজে বের করবা কোথায় কোনটা। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, ফার্স্টে ওই যে কারখানা স্থাপন করবে, কারখানার ভেতরে অ্যাকচুয়ালি কি রোবোটিক্স না? রোবোটিক্স, তাই তো। আর স্থাপনের আগে সে কৃত্রিম পরিবেশে কি করতেছে? সিমুলেট করতেছে। এটা কি? ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। ই লার্নিং কি? কানেক্টিভিটি পারলাম। নকশা প্রণয়নে প্রকৌশলী গণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তুমি ভিআরটা ব্যাখ্যা করবা। ভিআর কি, ভিআর কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা লিখতে পারো। সুবিধা অসুবিধা লাগবে না আসলে, ভিআর ভিআর কিভাবে কাজ করে। ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে ব্যবহৃত প্রযুক্তি শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে? রোবোটিক্স শ্রমিকদের উপরে কেমন প্রভাব ফেলবে? ডেফিনেটলি কি, কেমন বলো তো? রোবট তুমি একবার বানায় নিলে এরপর আর কোনো খরচ নাই, জাস্ট মেইনটেনেন্স কস্ট। তাহলে বেকারত্ব তৈরি করবে, হ্যাঁ তেন সুবিধা অসুবিধা, মালিকদের জন্য সুবিধা কিন্তু শ্রমিকদের জন্য কি অসুবিধা তৈরি করবে। ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যে একই সময়ে অগ্নি নির্বাপনে এবং উদ্ধার কাজে করতে পারবে। তাহলে এটা কি? রোবট, তাই না? আমি একটা রোবট বানাইছি। আর এটা কি? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি কি? ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুযুক্ত নল কেন ব্যবহার করা হয়? উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। বায়োমেট্রিক্সটা ব্যাখ্যা করবা সুন্দর করে। বায়োমেট্রিক্স দৈহিক আচরণিক, ঠিক আছে। উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। রোবটকে তুমি দৈনন্দিন কাজে কেমনে ব্যবহার করবা এক্সপ্লেন করে দিবা, এক্সপ্লেন করে দিবা। তারপর ডাক্তার রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন, কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটা সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। তো ফার্স্টেরটা কি? ক্রায়োসার্জারি, পরেরটা কি আমাকে বলো? ক্রায়োসার্জারি, পরেরটা কি? ভিআর। ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি, ক্রায়োসার্জারি কেমনে করে পুরো প্রসেসটা বলে দিবা, বলে দিবা, বলে দিবা। ডাক্তার রতন অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যে কিভাবে ব্যবহৃত হয়? ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে কিভাবে ব্যবহার করা হবে বলবা। ঠিক আছে। বাশার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটা হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্ক আকারে খুব ছোট, কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক। তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্ক দেখানোর জন্য তার অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারীগণ একটা যন্ত্রের দিকে তাকালেই দরজা খুলে যাচ্ছে। ফেস লক, ফেস লক, তাই না? উদ্দীপকে ডিভাইস তৈরির প্রযুক্তি, ডিভাইসটা অনেক ছোট কিন্তু অনেক কিছু রাখতেছে, ন্যানো টেকনোলজি, তাই না? তাই তো। প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে তুমি কি? বায়োমেট্রিক্স ব্যাখ্যা করবা। বায়োমেট্রিক্সের যেই 6টা আর 3টা পদ্ধতি আছে ব্যাখ্যা করবা। ঠিক আছে। দৃশ্যকল্প 1, ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই অত্যধিক নিম্ন তাপমাত্রায় ক্রায়োসার্জারি। ডাক্তার মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করতেছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পারবো না, পারবো না। তারপর বর্তমান যুগে সৈনিকরা একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন। ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, তাই তো, তাই তো। তারপর মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম ধকল সহিষ্ণু রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে ক্রায়োসার্জারি, একটা সিমুলেটেড পরিবেশে অপারেশন প্রক্রিয়া শেখালেন। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, দুইটা থাকবে উদ্দীপকে। সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক। সেই কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই
উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হন। তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। ব্যাপারটা বুঝছো? তাহলে মিস্টার এক্স যেটা করছে সেটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। মিস্টার ওয়াই কি করছে? উন্নত জাত উদ্ভাবন করছে। এটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার এই কাজগুলা সে কি করছে? প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করছে, জিনের ডেটা। এটা কোনটা? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স, এই দুটা কিন্তু রিলেটেড। এটা হচ্ছে জিন মডিফাই করতে ইউজ করা হয়, এটা হচ্ছে কি জিনের তথ্য উদ্ঘাটনে ব্যবহার করা হয়। হ্যাঁ, তুমি একটা জিন কাইটে আরেকটা জিন লাগাবা, কোন জিনটা কাটবা? যেটা তোমার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য দেয়, ইনসুলিন তৈরির জিন, সেটা তুমি জানবা কেমনে? বায়ো ইনফরমেটিক্স দিয়ে। সো এই দুটা কি কানেক্টেড? বুঝছো? সাম্প্রতিক কালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসে কৃত্রিম পরিবেশে চন্দ্র ভ্রমণের অভিজ্ঞতা সম্ভব হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি। কৃষি ও পানি সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। উচ্চ ফলনশীল জাতটাত আবিষ্কার করা হয়েছে। রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো সে দেশে কিছু গাড়ি আছে যেগুলো চলাচলের জন্য চালক প্রয়োজন হয় না, রোবোটিক্স, এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচল করতে সম্ভব। ওই গাড়িটাই একটা রোবট আর কি। রাহবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে দেখলো এটা কি? বায়োমেট্রিক্স। ক্যাম্পাসের একটা নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপরে গবেষণা করতেছে। বুঝছো? ক্যান্সারের উপরে গবেষণা করতেছে। এটা আসলে কি? বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। বায়ো ইনফরমেটিক্স। একজন যন্ত্র প্রকৌশলী বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটা মেমোরি ডিভাইস তৈরি করেছে যা আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি, ন্যানো টেকনোলজি। তিনি ডিভাইসটিকে উন্নত করার জন্য আরো একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করলেন, ভার্চুয়াল রিয়েলিটি। একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসের উপস্থিতির জন্য একটা যন্ত্রের উপর আঙ্গুলের ছাপ রেখে, বায়োমেট্রিক্স। উক্ত কলেজের আইসিটি ল্যাবের প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে তার দরজা খুলে যায়। এটা কি? ফেস লক। বুঝছো? দুটাই বায়োমেট্রিক্স, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে ফেস রিকগনিশন, ঠিক আছে। তাহলে ফিঙ্গারপ্রিন্টটা ব্যাখ্যা করবা, কোনটা অধিক নির্ভরযোগ্য আমাকে বলো তো? ফেস নাকি ফিঙ্গারপ্রিন্ট? কোনটা অধিক নির্ভরযোগ্য? আমরা একটা দেখছিলাম না, ওই যে একটা চার্ট দেখছিলাম না, আমাকে এখানে বলছে কোনটা নির্ভরযোগ্য। দেখো, ফেস, ফিঙ্গারপ্রিন্ট, তুমি দুইটারই সুবিধা অসুবিধা বলবা। যে ফিঙ্গারপ্রিন্টের সিকিউরিটিটা বেশি, তাহলে এটা বেশি নির্ভরযোগ্য। বুঝতে পারছো? ঠিক আছে। তারপর হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। একদিন তার বন্ধু একটা কক্ষে নিয়ে যায়, সেখানে যারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে। এটা কি? ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। আর ড্রাই ল্যাবে জৈব সংক্রান্ত সমস্যা সমাধান, বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করতেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুখের আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ফুয়াদের চিকিৎসা গেলে, এটা কি? ক্রায়োসার্জারি। ধান গবেষণায় উচ্চ ফলনশীল, এটা আসলে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্স দুটার একটা কম্বাইন্ড ফিল্ড, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা বেশি। বুঝছো? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা বেশি। তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো। ডাক্তার জেসি দেব নিয়ন্ত্রিত তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা, ভার্চুয়াল রিয়েলিটি আর কি? ক্রায়োসার্জারি। এখন তার কাছে রোগী এলে তিনি কিছু বিশেষ, বাকিটা পারবা? আমাকে বলো তো। ডাক্তার ইফাদ অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন, ক্রায়োসার্জারি। তার চেম্বারে প্রবেশ পথে প্রথমে দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত মেশিনের উপরে রাখতে হয়। ফিঙ্গারপ্রিন্ট আর কি? হ্যান্ড জিওমেট্রি, ঠিক আছে। ডাক্তার সাহেবের চেম্বারে প্রবেশ করার মধ্যে কোনটা বেশি জনপ্রিয় বলো তো? ফিঙ্গারপ্রিন্ট বেশি জনপ্রিয় না হ্যান্ড জিওমেট্রি বেশি জনপ্রিয়? ফিঙ্গারপ্রিন্টটা কি? বেশি জনপ্রিয়। ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাস রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে করে, ভার্চুয়াল রিয়েলিটি। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করেন অন্যান্য বলের তুলনায় এই বলের স্থায়িত্ব বেশি। ওই বলের মধ্যে কি? ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে। ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন, ক্রায়োসার্জারি। তিনি ওটিতে প্রবেশের জন্য একটা ডিভাইসে আঙ্গুল স্পর্শ করেন।
অন্যদিকে গবেষক খ তার তার কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর ব্যবহার করে। বায়োমেট্রিক্স, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা কি ভয়েস রিকগনিশন। কোনটা বেটার? কোনটা বেটার এক্সপ্লেন করবা। ফিঙ্গারপ্রিন্টটা বেটার। কিছু অসুবিধাও আছে, সার্জারি যেহেতু করতেছে, গ্লাভস টভস পরা থাকলে ঝামেলা হইতে পারে। সুবিধা অসুবিধা বলবা আর কি দুইটারই, তারপর যেটা বেটার সেটাই। এখানে কিন্তু ফিক্স না যে এটাই ভালো, তুমি বলতে পারবা, যুক্তি তর্ক দিতে পারবা। ঠিক আছে, একটা গ্লাস অর্ধেক ফাঁকা আছে অর্ধেক ভরা, এটা কি আসলে কোনটা, তুমি যুক্তি দিয়ে যেটা বলতে পারো। মিস্টার এক্স গবেষণা করার জন্য ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারহীন গাড়ি রোবোটিক্স। সেখানে তাকে এমন একটা বাড়িতে থাকতে দেওয়া হয় যার সবকিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, স্মার্ট হোম। স্মার্ট হোম, ঠিক আছে। মিস্টার মোকলেস সাহেব পেশায় একজন মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণ করার জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উদ্ভাবন করতেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটা মেশিনে আঙ্গুলের ছাপ দিলেই দরজা খুলে যায়। অতঃপর মেশিনের টাকা একটা কি ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন। কোনটা বেটার বলবা। ঠিক আছে, বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটা বিশ্বমানের কারখানা স্থাপন করা হয়, যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ কম্পিউটার মানে রোবোটিক্স, রোবট দিয়ে কারখানা চালাবে। ঠিক আছে, উক্ত প্রতিষ্ঠানে দক্ষ প্রোগ্রামারগুলা সিমুলেটেড পরিবেশে স্থাপন করে, ভার্চুয়াল রিয়েলিটি। বুঝছো? সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন করতেছে, ফ্রিল্যান্সিং। কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয়। তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি করতেছে। ফ্রিল্যান্সিং আর একটা কি ই লার্নিং। ফ্রিল্যান্সিং আর ই লার্নিং। বুঝছো? চিপস সবার খুবই প্রিয়। চিপস প্যাকেটজাতকরণের সময় একটা বিশেষ প্রযুক্তি, ন্যানো টেকনোলজি, প্যাকেজিংয়ে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। চিপস কারখানায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবেশে আঙ্গুলের ছাপ দেওয়া হলো, বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট। শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করেন, তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণার প্রথম বায়োমেট্রিক্স আর গবেষণাটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স, দুইটার একটা কম্বিনেশন। বুঝছো? ডাক্তার নিলয় ব্রেইন বা ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের সিমুলেটেড পরিবেশ, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে। ডাক্তার খলিল দেশে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী বীজ আবিষ্কার করে একটা প্রযুক্তির সহায়তা নিতেছেন। তার গবেষণা সম্পর্ক সহকারী অনুমতি ব্যতীত কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করে। এটা কি কি করার চেষ্টা করতেছে? স্নিকিং করার চেষ্টা করতেছে, হ্যাকিং করার চেষ্টা করতেছে। ঠিক আছে, বুঝছো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? প্রথমটা তো ডান। এর মাধ্যমে তুমি কি করবা? আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তোমার কাজ হবে এই বইটা পুরোটা একবার পড়ে ফেলা। তোমার কাছে যেই বই আছে সেটাই একবার পড়ে ফেলবা। আর স্লাইডে যেটুকু আছে স্লাইডের বাইরে আসবে না, কিন্তু তোমার কাজ হচ্ছে বইটা একবার পড়ে ফেলা। তাহলে পুরো আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো করে মজবুত হবে। গাইড কেনার দরকার নেই। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিতেছি আজকের মতো। অ্যাকচুয়ালি এটাই তো লাস্ট ক্লাস তোমাদের সাথে আমার। তো কলেজ শুরুর 1 মাসের মধ্যে লাস্ট ক্লাসও হয়ে গেছে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ সামনে অন্য কোনো একটা জায়গায় আবার দেখা হবে, তোমার সাথে এমনি তো কথাবার্তা হবেই। ওকে, আল্লাহ হাফেজ।